আচ্ছা, সবাই জয়েন করো। আমার কথাগুলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কমেন্ট করে জানাও, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে, দুর্জয় আছো, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ, রায়হান জাম্বিল, ওয়ালাইকুম আসসালাম। নাইমুদ্দিন, কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। আমার বাসায় হচ্ছে মেহমান আসছিল, এই জন্য সবকিছু টাইপিং করে একদম রেডি করতে অনেক ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে সমাস আর একটা হচ্ছে উপসর্গ। অনেক গুরুত্বপূর্ণ দুইটা টপিকে ক্লাস হবে আজকে। আমি একটু সময় নিচ্ছি। দেখি মাত্র 7 জন, আমাদের স্টুডেন্ট তো 50+, মাত্র 7 জন আসছে এতক্ষণে। আজকে এত লেট হচ্ছে কেন? হ্যাঁ, মুমতাহিন আসছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডে প্রবলেম করতেছে তাই? এখন কি সাউন্ডটা ক্লিয়ার আছে? সাউন্ড তো প্রবলেম করার কথা না। আজকে উপস্থিতি এত কম কিসের জন্য? হ্যাঁ, মহিউদ্দিন আসছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই ঠান্ডায় কি সবাই জমে গেছে নাকি? আজকে উপস্থিতি এত কম। আচ্ছা, ওকে। জুবাইর বলছে ক্লিয়ার, তাহলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, শুরু করা যাক। দেখো, আজকে ফার্স্ট টপিকটা হচ্ছে সমাস। সমাস অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মানে সমাস আমাদের কাছে খুবই কঠিন লাগে। সমাস, অনেকে বলে যে সমাস পড়তে নাকি 6 মাস পর্যন্ত লাগে। আসলে হচ্ছে এটা ঠিক না যে সমাস পড়তে 6 মাস লাগে। সমাস এত এত খুবই কঠিন কিছুই না, খুবই ইজি একটা টপিক। কিন্তু আমরা এটাকে ভিন্নভাবে পড়ি, একদম বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে পড়ার চেষ্টা করি, একটু ভিন্ন টেকনিক ইউজ করার চেষ্টা করি না, এই জন্য এটা কঠিন লাগে। আজকে আমরা টেকনিক দিয়ে হচ্ছে খুব ইজি ওয়েতে হচ্ছে সমাজটা পড়বো। হ্যাঁ, এই তো পার্টিসিপেন্ট বেড়ে যাচ্ছে, 10 জনে চলে গেছে। এত এত লেট হয় কেন? 12 জনে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। শুরু করা যাক। সমাস। সমাস সম্পর্কে আজকে আমরা পড়বো যে সমাসটা কি, সমাসটা আসলে করে কি, এটা কেন বাংলা ব্যাকরণের মধ্যে আনা হয়েছে, এটা কি দরকার ছিল বাংলা ব্যাকরণে, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। আচ্ছা দেখো, ফার্স্টে আমি একটা উদাহরণ নিয়েছি। মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। এটা মাছির উদাহরণ, মৌমাছির উদাহরণ। মাছি বলতে কিন্তু পৃথিবীতে অনেক ধরনের মাছি আছে। তুমি যদি অনেক বড় বড় জঙ্গলে, ধরো অ্যামাজন কিংবা হচ্ছে আরো অনেক বড় বড় জঙ্গলে হচ্ছে এমন সব মাছি আছে যে মাছিগুলো যদি হুল ফোটায় কাউকে, তাহলে ওই লোকটার সাথে সাথে মারা যায়। এত বিষাক্ত তাদের মাছিরিয়া।
আর মৌমাছিও কিন্তু অনেক বিষাক্ত। মৌমাছি যদি তোমাকে হুল ফোটায় তাহলে তুমি অনেক ব্যথা পাবা। আমাদের এখানে হচ্ছে, আমার এখানে চা বাগান আছে, তো চা বাগানে একদিন ঘুরতে গেছিলাম আমি আর আমার একটা কাজিন। তো মৌমাছি দুইজনকে ধরছিল একদিন, ওই দিন একদম মানে বিভীষিকাময় অবস্থা হয়েছিল। মৌমাছি কিন্তু এমনিতে অনেক সুন্দর, কিন্তু হচ্ছে যখন হুল ফোটায় তখন খুবই ব্যথা পাওয়া যায়। আচ্ছা, আমরা যে এটা নিলাম যে মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি। এখানে খেয়াল করো, এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এই যে বড়টা আছে না, এই বড় সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে, সেন্টেন্সটা একটা নাম আছে, সেন্টেন্সটার নাম হচ্ছে বেশ বাক্য। সেন্টেন্সটার নাম বেশ বাক্য, এটা আমরা জানি। আর সমাস কোনটা? সমাস হচ্ছে এই ছোটটা, অর্থাৎ বড়টাকে যখন এরকম ছোট করে ফেলবো সেটাকে আমরা বলবো হচ্ছে সমাস। এটা কিন্তু সমাস না, এটা সমাস না, এটা হচ্ছে বেশ বাক্য। আর এই যে ছোট্ট অংশটা আছে এটা হচ্ছে সমাস। একটা বড় অংশ থাকবে, সেই বড় অংশটাকে আমরা যখন ছোট করে ফেলবো সেটাকে বলবো আমরা সমাস, এই ছোট্ট অংশটাকে বলবো সমাস। তো যে বড় অংশটা আছে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে এটার নাম বেশ বাক্য, এটা কাউকে শিখাই দিতে হবে না যে এটার নাম বেশ বাক্য। কিন্তু এর হচ্ছে আরো কয়েকটা নাম আছে। বেশ বাক্য একটা, বিগ্রহ বাক্য, আর একটা নাম আছে হচ্ছে সমাস বাক্য। অর্থাৎ এই যে বেশ বাক্যের আরো দুইটা নাম কি কি? বিগ্রহ বাক্য, সমাস বাক্য। বিগ্রহ বাক্য, সমাস বাক্য। পরীক্ষাতে যদি বলে যে বিগ্রহ বাক্য, নিচের কোন বিগ্রহ বাক্যটি সঠিক বলল, তো তারপর তোমরা কি বুঝতে পারবা এটা হচ্ছে বেশ বাক্য। এই জিনিসটা খেয়াল করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে বেসিক নির্ভর কোয়েশ্চেন আসে, বেসিক থেকে প্রশ্ন আসে যে ভাইয়া এখন সাউন্ড ঠিক আছে, লেখা বোঝা যায় না। লেখা বোঝা যাবে না কেন ভাইয়া? অবশ্যই লেখা বোঝা যাওয়ার কথা। দেখো তোমার হচ্ছে নেটওয়ার্কটা একটু ভালো, একটু নেটওয়ার্কের জায়গায় যাও। কারণ আমরা যখন বোর্ডে লিখতাম তখন লেখা অনেক সময় বোঝা যেত না, কিন্তু এইভাবে লাইভ স্ট্রিমিং এর মধ্যে হচ্ছে লেখা বোঝা যায়। দেখো তুমি একটু ভালো নেটওয়ার্কের এখানে যাও, তাহলে বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তো সমাসের এই বেশ বাক্য তিনটা আছে, বেশ বাক্যর আর দুইটা নাম আছে, একটা হচ্ছে বিগ্রহ বাক্য আর একটা হচ্ছে সমাস বাক্য। হয়তো বা অনেকেই আজকে হচ্ছে এটা নতুন শুনলাম যে এটার আরো যে দুইটা নাম আছে, বিগ্রহ বাক্য আর সমাস বাক্য। হ্যাঁ, ওকে। আমরা বেশ বাক্যর একটা জিনিস খেয়াল করো, বেশ বাক্যের মধ্যে এই যে প্রত্যেকটা শব্দ, মৌ সংগ্রহ করে যে মাছি, এগুলা হচ্ছে প্রত্যেকটাই এক একটা পদ। কোনটা কি পদ এটা আমাদের জানা দরকার নাই, এক একটা কি পদ, প্রত্যেকটা এক একটা পদ। আর এই পদগুলা কিন্তু একটা সারিবদ্ধভাবে বসছে। হ্যাঁ, পদগুলো যদি আমি উল্টায় পাল্টায় বসাই, যে এরকম যদি বলি যে মাছি করে সংগ্রহ মৌ, বা সংগ্রহ করে মাছি যে মৌ, এই ধরনের যদি বলি তাহলে তোমরা কোনো সেন্টেন্স বুঝতে পারবা না, কিছুই বুঝতে পারবে না। তাই এই সমাস কি করে? সমাস হচ্ছে এই যে পদগুলো আছে, এখানে যতগুলো পদগুলো আছে এগুলো একটা মিলন ঘটায়, অর্থাৎ এগুলো একটা মিল থাকে, একটা মিল হয়ে তারপর হচ্ছে সমাস হয়। হ্যাঁ, তাহলে সমাস কি কি করে? সমাস তিনটা কাজ করে। এই ফার্স্ট কাজটা আমি এখন বললাম যে এটা কি করে, পদের মিলন ঘটায়। এই যে দেখো এখানে লেখা আছে যে পদের মিলন। সমাস কি ঘটায়, কি করে? পদের মিলন ঘটায়। আর আরেকটা কাজ করে, এই যে অনেকগুলো পদ আছে, মৌ একটা পদ, সংগ্রহ একটা পদ, করে একটা পদ, যে একটা পদ, মাছি একটা পদ, এই যে পাঁচটা পদ আছে, এই পাঁচটা পদকে সমাস কি করছে, একটা পদ বানাই ফেলছে। মৌমাছি, মৌমাছি কিন্তু একটা পদ, এখানে কিন্তু দুইটা পদ নাই বা তিনটা পদ নাই, এখানে একটা পদ আছে। হ্যাঁ, এই যে পাঁচটা পদকে ছোট্ট করে একটা পদ বানাই ফেলছে, এটাকে বলবো হচ্ছে এক পদীকরণ। সমাস কি করে? এই যে লেখা আছে এক পদীকরণ করে। সমাস কি করে? এক পদীকরণ করে। আচ্ছা, তারপর দেখো এই যে অনেক বড় একটা বাক্য, মৌ সংগ্রহ করে যে মাছি, এত বড় একটা বাক্যকে ছোট্ট করে ফেলছে, মানে সংক্ষেপ করে ফেলছে। সংক্ষেপে কি করছে? মৌমাছি বানাই দিছে। তাহলে এত বড় একটা বাক্যকে যদি ছোট্ট করে ফেলে, সেই ক্ষেত্রে এটাকে কি বলবো হচ্ছে আমরা সংক্ষেপণ। সংক্ষেপণ, ছোট্ট করে ফেলছে মানে সংক্ষেপ করে ফেলছে, সংক্ষেপণ। আচ্ছা, অনেক ছেলেপেলে হচ্ছে বুঝতে পারে না, তারা উল্টা পাল্টা কাজ করে বসে থাকে।
এই গ্রুপের মধ্যে এখন হচ্ছে একজন কি করছে, একজন নিজেই লাইভে আসা শুরু করে দিচ্ছে, চোখে পাচ্ছি না। ওকে, আচ্ছা, ওকে। হুম, তো সমাস কয়টা কাজ করে? সমাস তিনটা কাজ করে। সমাস তিনটা কাজ কি কি করে? এই যে মৌ সংগ্রহ করে যে মাছি এত বড় একটা বাক্যকে হচ্ছে ছোট্ট করে ফেলছে, মৌমাছি ছোট্ট করে ফেলছে, অর্থাৎ সংক্ষেপণ। এই যে সংক্ষেপণ, সংক্ষেপণ, সংক্ষেপ করে ফেলছে, বড় একটা বাক্যকে কি করে ফেলছে? সংক্ষেপ করে ফেলছে। তারপর আরেকটা কাজ কি করে? এই যে এতগুলা পদ আছে, মৌ একটা পদ, সংগ্রহ একটা পদ, করে একটা পদ, যে একটা পদ, মাছি একটা পদ, এতগুলা পদকে কি করে ফেলছে? এক পদীকরণ করে ফেলছে, যে একটা একটা পদের মধ্যে নিয়ে আসে, এতগুলা পদকে একটা পদের মধ্যে নিয়ে আসে। আর তারপর এটা কি করে? যে সবগুলা পদের একটা মিল থাকে, হ্যাঁ, একটা মিল না থাকলে কোনো অর্থই বোঝা যাবে না। যেরকম আমি বলি, যদি মাছি যে করে সংগ্রহ মৌ, করে যে মাছি মৌ সংগ্রহ, এই ধরনের বললে কোনো অর্থই বোঝা যাবে না। তাহলে কি পাই আমরা? একটা পদগুলোর একটা মিলন ঘটে, হ্যাঁ, পদগুলোর একটা কি পাই? মিলন পাই। আচ্ছা, এই হচ্ছে সমাস তিনটা কাজ করে। এখন চলে যাব এই ছোট্ট অংশটাতে। এতক্ষণ বড় অংশটা নিয়ে আলোচনা করছি, এখন ছোট্ট অংশটা নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে মূল সমাস। হ্যাঁ, এটাকে কি বলে? এই যে সমাস, মৌমাছি দেখতেছো, এই যে সমাস, এটা, হ্যাঁ, এই সমাসটাকে কি বলে? সমাসটা, এটাকে বলা হয় হচ্ছে সমস্ত পদ। এটাকে কি বলে? সমাস বলা হয় এটাকে। আর এটা কি বলে? সমস্ত পদ। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা। যেমন করে এই বড় অংশটাকে বেশ বাক্য বলা হয়, তেমন করে হচ্ছে মৌমাছিকে আমরা, এই ছোট্ট অংশটাকে, মূল সমাসটাকে আমরা বলবো হচ্ছে সমস্ত পদ। কি বলবো? কি বলবো? সমস্ত পদ বলবো। হ্যাঁ, আচ্ছা, এই সমস্ত পদটাকে কিন্তু আবার ভাঙা যায়, ভাগ করা যায়। তোমরা যদি এই যে, আমরা যদি এখানে আলাদা করে ফেলি, আলাদা করে ফেললাম, দেখো এখানে আলাদা করে ফেলছি, হ্যাঁ, এটা যদি আলাদা করে ফেলছি, যে মৌ একদিকে নিয়ে গেছি, মাছি আরেক দিকে নিয়ে গেছি, হ্যাঁ, এরকম যখন আলাদা করে ফেলছি, তো তখন কি দুইটা পদ হয়ে গেছে, মৌ একটা পদ, মাছি একটা পদ। এখানে এই যে শুরুতে যে পদটা থাকবে, যে মৌকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ। মৌকে বলবো কি? পূর্বপদ। মৌটাকে বলবো পূর্বপদ। আর এরপরে যেটা আছে মাছি, এই মাছিটাকে বলবো হচ্ছে পরপদ। যেটা শুরুতে আছে এটা হচ্ছে পূর্বপদ। সমস্ত পদটাকে ভাঙা যায়, সমস্ত পদটাকে ভেঙে দুই ভাগ করা যায়। দুই ভাগ করে শুরুর দিকে যেটা থাকে সেটা হয় পূর্বপদ, আর শেষে যেটা থাকে সেটা হচ্ছে পরপদ। তোমাদের কাছে সমাজটা আমি যে পড়াচ্ছি তাও কঠিন লাগতেছে। কেন কঠিন লাগতেছে? কারণ আমি তোমাদেরকে এখন বেসিকটা পড়াচ্ছি, সহজ জায়গায় যাই না। সহজ জায়গায় ঢুকে গেলে একদম ইজি ওয়েতে সমাজ বুঝে যাবা, কিন্তু বেসিকটা যদি না পড়াই, এই বেসিক থেকেই বেশিরভাগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। এজন্য বেসিকটা তোমাদেরকে আগে পড়াচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে হয়তো আমার ডেস্কটপটা একটু প্রবলেম করে, তোমাদের এখানে হচ্ছে একটু অফ হয়ে যাওয়া, না যায়, এরকম হয়। আজকে একটু প্রবলেম করতেছে, তো ব্যাপার না, হয়ে যাবে। ওকে, দেখো, মৌ, মাছি, এই মৌটাকে আলাদা করলে মৌ হচ্ছে কি? পূর্বপদ, যেটা শুরুতে আছে এটা পূর্বপদ, আর মাছি হচ্ছে পরপদ। ওকে, আচ্ছা, এই যে পরপদটা আছে এখানে, পরপদ কোনটা? এই যে মাছি, পরে যেটা আছে, হ্যাঁ, এই পরপদটার আরেকটা নাম আছে। পরপদটার আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। তোমরা লিখে রাখো, হ্যাঁ, খাতায় যখন লিখবা সুন্দর করে লিখে রাখো মৌ, এই মৌয়ের নিচে হচ্ছে একটা অ্যারো চিহ্ন দিয়ে, একটা টান দিয়ে লিখে রাখো পূর্বপদ, আর মাছির নিচে হচ্ছে একটা অ্যারো চিহ্ন দিয়ে একটা টান দিয়ে লিখে রাখো পরপদ আর উত্তরপদ। পরপদের আরেকটা নাম কি? উত্তরপদ। হ্যাঁ, আমি এটা লিখি নাই, তোমরা লিখে রাখো। পরপদের আরেকটা নাম হচ্ছে কি? উত্তরপদ। আচ্ছা, এখন আমরা একটু একটু করে ভিতরে ঢুকি। এখন আমি চারটা লাইন বলবো, এই চারটা লাইন খুবই মনোযোগ দিয়ে তোমরা শুনবা। হুম, চারটা লাইন বলবো। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বন্দ্বে উভয় পদ
প্রধান। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে হচ্ছে দুটোটা পদই কি থাকবে? প্রধান থাকবে। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে দুইটা পদই প্রধান থাকবে। এই যে দেখো এখানে মা বাবা, মা একটা পদ, বাবা একটা পদ, দুই ধরনের পদ না? হ্যাঁ, দুইটা হচ্ছে দুই ধরনের পদ। এই জন্য হচ্ছে দুইটাই কি, দুটারই প্রাধান্য থাকবে। আচ্ছা, আমি বললাম যে দ্বন্দ্বে উভয় পদ প্রধান। এই যে পদ প্রধান, পদের প্রাধান্য, এই জিনিসটা ভাই বুঝলাম না। এই জিনিসটা কি যে উভয় পদ প্রধান? হ্যাঁ, এই দেখো মা হচ্ছে কি পূর্বপদ আর বাবা হচ্ছে পরপদ। এখন এখানে হচ্ছে মা বাবা বললে কি মাকে বোঝায় নাকি বাবাকে বোঝায়? দুইজন কি বোঝায়, মা এবং বাবা দুজন কি বোঝায়। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ভাইয়া মা তো হচ্ছে মা, অনেক বড় জিনিস, হ্যাঁ, বাবা তো হচ্ছে বাবা। তো এখানে হচ্ছে এই ধরনের চিন্তা করো না। চিন্তাটা হচ্ছে মা বাবা বললে আমি শুধুমাত্র মাকে বুঝি না, শুধুমাত্র বাবাকে বুঝি না, আমরা দুইজনকেই বুঝি। এজন্য হচ্ছে এই দুইটা পদ, পূর্বপদ এবং পরপদ, দুইটা পদই সেম প্রাধান্য পাবে। আচ্ছা দেখো, দেশ বিদেশ, দেশ বিদেশ বললে দেশও বুঝি বিদেশও বুঝি, কোনো এমন না যে একটা বুঝি আর একটা বুঝি না। দেশও বুঝি বিদেশও বুঝি, দুইটাই বুঝি। হ্যাঁ, এমন তোমরা আবার চিন্তা করো না যে এরকম যে ভাইয়া দেশ তো মানে দেশপ্রেম, হ্যাঁ, দেশপ্রেমের উপরে কোনো কথা আছে, হ্যাঁ, এই ধরনের না। ঠিক আছে, ওকে, দেশ বিদেশ দুইটা বলে হচ্ছে দেশ বিদেশ দুইটাই বোঝা যায়। হ্যাঁ, এজন্য দ্বন্দ্ব সমাসে দুইটা পদই প্রাধান্য পাবে, দুইটা পদই সমান প্রাধান্য পাবে, মানে উভয় পদ প্রধান। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায়, পরপদ নাকি পূর্বপদ? হ্যাঁ, কোনটা? এই ধরনের কোয়েশ্চেন আসবে। ওকে, নাকি কোনোটাই না, এই ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, নাম্বার 2 তে দেখো লিখছি হচ্ছে দ্বিতকে গাই পরপদের গান, দ্বিতকে গাই পরপদের গান। এই যে এখানে দ্বিতক দেখতেছো না, দ্বিতক, দ্বিতক, এই যে দ্বিটা দিয়ে হচ্ছে দ্বিগু সমাস, দ্বি দিয়ে হচ্ছে কি দ্বিগু সমাস, দ্বিতে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ সমাস, আর এই যে ক আছে, এই কতে হচ্ছে কর্মধারয়, কতে কি কর্মধারয়। দ্বিতকে গাই পরপদের গান, এই তিনটা দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, এই তিনটা হচ্ছে কি, এই তিনটাতেই পরপদ প্রাধান্য পাবে। এই তিনটাতে কি পাবে? পরপদ প্রাধান্য পাবে, পূর্বপদটা হচ্ছে প্রাধান্য পাবে না। আমি তোমাদেরকে এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো ফার্স্টটা এই যে সপ্তর্ষি, সপ্তর্ষি এর অর্থ হচ্ছে, এটাকে আমরা বেশ বাক্য করলে পাই 7 জন ঋষির সমাহার। সপ্তর্ষি মানে হচ্ছে 7 ঋষির সমাহার। এখানে দেখো এই যে সপ্তর্ষি বললাম, এখানে কি 7 জন বোঝাচ্ছে নাকি 7 জন ঋষিকে বোঝাচ্ছে? হ্যাঁ, ঋষি যে 7 জন আছে, ওই 7 জন ঋষিকে বোঝাচ্ছে। ঋষিটাই এখানে মেইন, 7টা মেইন না। এজন্য এখানে ঋষিটাই প্রধান। ঋষিটা কোথায় আছে? শেষে আছে, ঋষিটা শেষের দিকে আছে, তাই এটা হচ্ছে পরপদ প্রধান, দ্বিগু সমাসের পরপদ প্রধান। তারপর দেখো এখানে বললাম যে রথ দেখা, রথ দেখা বললে বোঝায় হচ্ছে রথ দেখা, এটার বেশ বাক্য হচ্ছে রথকে দেখা। রথ দেখা মানে হচ্ছে রথকে দেখা। হ্যাঁ, আমরা যখন রথ যখন রাস্তা দিয়ে চলে, রথ কেউ দেখছো কিনা জানি না, এটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় না, ইন্ডিয়াতে মাঝে মাঝে দেখা যায় এরকম রাস্তা দিয়ে হচ্ছে রথ চলে। রথটা এরকম থাকে, এটা গাড়ির মতো, কি বলবো, একটা চাকার গাড়ির মতো আর কি। ওইটাতে হচ্ছে দেব দেবী থাকে ভিতরে, আর এটা চলে রাস্তা দিয়ে চলে। তো রাস্তা দিয়ে যখন চলে তখন যে মেইন জিনিসটা, এটা হচ্ছে মানুষজন যে দেখার জন্য যে ভিড় জমায়, এটাই হচ্ছে রথের মেইন জিনিস, যে মানুষ যে দেখার জন্য ভিড় জমায়। তো রথ দেখা, এখানে রথটা মেইন না, মেইন হচ্ছে মানুষের দেখাটা। হ্যাঁ, এই জন্য এই যে দেখা হচ্ছে পরে আছে, দেখা, এই পরপরটা হচ্ছে প্রধান। কারো কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে ফেলবা, আমি একটু পর পর কমেন্ট পড়বো। হ্যাঁ, ওকে।
তারপর দেখো, এটা হচ্ছে কি হ্রদ দেখা। হ্রদ দেখা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস চেনার উপায়গুলো আমি যখন বলবো তখন খুব ইজিলি তোমরা চিনতে পারবা। তারপর দেখো হচ্ছে কাজল কালো। হ্যাঁ, কাজল কালো এর মানে হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে কাজলের মতো কালো, কাজলের মতো কালো। তো এখানে হচ্ছে কাজলটা মেইন উদ্দেশ্য না, কালোটা মেইন উদ্দেশ্য। কালোটা যে এত কুচকুচে কালো যে কাজলের মতো কালো, এই কালোটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, মানে পরেরটাই মেইন উদ্দেশ্য। এজন্য দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস আর কর্মধারয় সমাস, এই তিনটা সমাসে হচ্ছে পরপদ প্রাধান্য পাবে। পরপদ প্রাধান্য পাবে, এটা খেয়াল রাখবা। এই যে তিনটা সমাসে কি থাকবে? পরপদ প্রধান থাকবে। ওকে, আমরা 3 নম্বরে যাই। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীহিতে কি পাই? নতুন অর্থ পাই। বহুব্রীহি সমাসটা এরকম থাকবে যে এটা যা লেখা আছে তা পাবা না, নতুন একটা অর্থ পাবা। যেমন দেখো এখানে লেখা আছে কি? বিনা পানি। তা আমরা ভাববো যে হচ্ছে বিনা মানে কি? বিনা মানে হচ্ছে ওই যে বাদ্য যে বাজায় বিনা, ওই বিনা ভাববো, তাই না? আর পানি মানে কি? পানি, এই যে পানি মূর্ধন্য রসিকার নি, পানি মানে হচ্ছে হাত, খাবার পানি না কিন্তু। হ্যাঁ, বিনা পানি। তো বিনা মানে কি? যে বাদ্যযন্ত্র একটা বিনা, আর পানি মানে হাত। কিন্তু বিনা পানি দিয়ে বিনাও বোঝাচ্ছে না, হাতও বোঝাচ্ছে না, একটা নতুন একটা জিনিস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে জানো? দেবী সরস্বতীকে বোঝাচ্ছে, দেবী সরস্বতীকে বোঝাচ্ছে। এজন্য এই এটা হচ্ছে কি বহুব্রীহি সমাস নতুন অর্থ দেয়। যে বিনা পানি দিয়ে আমরা বিনাও বুঝি না, পানিও বুঝি না, কি বুঝি? অন্য একটা জিনিস, দেবী সরস্বতী, অন্য একটা নতুন অর্থ পাই, নতুন একটা জিনিস পাই। এজন্য এটা হচ্ছে কি বহুব্রীহি সমাসে নতুন অর্থ পাই। খেয়াল রাখবা এই 4টা লাইন তোমরা সবসময় মনে রাখবা। এটা যখন আমরা ভিতরে ঢুকবো তখন হচ্ছে খুব ইজিলি বুঝতে পারবা এটা। হ্যাঁ, আর আজকে আমি যে উপসর্গটা পড়াবো, মানে আমি ড্যাম শিওর হচ্ছে তোমরা এত সহজে উপসর্গ আর কোথাও পাবা না। যে এত সহজে হচ্ছে উপসর্গ, একদম সারা জীবন মনে থাকবে উপসর্গ ইনশাল্লাহ। এত সহজে হচ্ছে উপসর্গ পড়াবো তোমাদেরকে। আচ্ছা দেখো, অব্যয়ীতে পূর্বপদ প্রধান, অর্থাৎ অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কি হবে? পূর্বপদ প্রাধান্য পাবে। হ্যাঁ, পূর্বপদ হচ্ছে প্রধান থাকবে। হ্যাঁ, বলেছেন সিরাত ভাই। হ্যাঁ হ্যাঁ, সিরাত ভাই বলেছেন অব্যয়ীতে কি হবে? পূর্বপদ প্রধান থাকবে। আচ্ছা দেখো কিরকম হয়। দুর্নীতি। দুর্নীতি বলতে আমরা কি বুঝি? যে নীতির যখন অভাব হয় তখন হচ্ছে দুর্নীতি। দুর্নীতি বলতে আমরা বুঝি নীতির যখন অভাব হয় সেটাকে আমরা দুর্নীতি বুঝি। আচ্ছা, এখানে নীতিটা কি মূল উদ্দেশ্য, নাকি দুর্নীতি যে নীতির যে অভাবটা, এই অভাবটাই মূল উদ্দেশ্য? হ্যাঁ, অভাবটাই মূল উদ্দেশ্য। তাই এখানে প্রাধান্য পাবে হচ্ছে শুরুটা। এই যে দু দিয়ে হচ্ছে আমি নীতিটাকেই চেঞ্জ করে দিলাম। নীতি যেটা ছিল নীতিটাকে আমি দু দিয়ে চেঞ্জ করে ফেললাম। তো শুরুটার কত পাওয়ার, পূর্বপদটার কত পাওয়ার, এই পূর্বপদটাই হচ্ছে এখানে প্রাধান্য পেয়েছে। আচ্ছা ওকে, খুব ভেজাল টপিক থেকে শেষ হয়ে গেলাম। আমরা এখন একদম ইজি টপিকে চলে যাবো, যে একদম সহজ সহজ জিনিসে চলে যাব। দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস, অনেকে বলে হচ্ছে মজা করে এটাকে ঝগড়া সমাস। দ্বন্দ্ব সমাস, ঝগড়া সমাস। আচ্ছা, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার উপায়। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসটা হচ্ছে চেনার কি কি উপায় আছে। দেখো, দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দ্বন্দ্ব সমাস চেনার উপায়টা হচ্ছে সমস্ত পদে হাইফেন থাকবে। এই যে ছোট্ট করে একটা হাইফেন থাকে না? আমি যদি লিখি মা বাবা, মার পরে একটা হাইফেন থাকে, বাবার আগে হাইফেন থাকে, মাঝখানে একটা হাইফেন থাকে। যদি বলি চাটা, মাঝখানে একটা কি থাকে? একটা হাইফেন থাকে। যদি বলি দেশ বিদেশ, মাঝখানে একটা কি থাকে? হাইফেন থাকে। এই যে দেখো মা বাবা, মাঝখানে একটা হাইফেন আছে, এই দেখতে পাচ্ছ হাইফেনটা? হাইফেন আছে। তারপর হচ্ছে উঁচু নিচু, এই যে মাঝখানে একটা হাইফেন আছে, তাই না? তারপর দেখো দা কুমড়া, এই যে মাঝখানে একটা হাইফেন আছে। দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? এই যে মাঝখানে হাইফেন থাকবে সমস্ত পদে, কিন্তু এটা বেশ বাক্যে না, খেয়াল করবা। সমস্ত পদে, যেটা হচ্ছে মেইন সমাস, মেইন সমাসটাতে হচ্ছে কি থাকবে? হাইফেন থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে এবং, উ, আর, এই তিনটা জিনিস থাকবে হচ্ছে বেশ বাক্যে। এই তিনটা জিনিস কোথায় থাকবে? বেশ বাক্যে। আমি যদি বলি মা বাবা, তাহলে হবে কি? মা উ বাবা।
আমি যদি বলি দেশ বিদেশ, দেশ এবং বিদেশ, এরকম ভাবে। আচ্ছা, তারপর যদি আমি বলি যে উঁচু নিচু, উঁচু এবং নিচু, দা কুমড়া, দা ও কুমড়া। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের বেশ বাক্যের মধ্যে এবং, ও, আর, এই তিনটা জিনিস হচ্ছে থাকবে বেশ বাক্যের মধ্যে। ওকে, এখন আসা হচ্ছে দ্বন্দ্ব সমাসের 5টা প্রকার। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের 5টা প্রকার নিয়ে আলোচনা করব। এই যে মা বাবা, এটাকে বলে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। মা বাবা এটাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব আমরা চিনব কিভাবে? মিলনার্থক দ্বন্দ্ব চিনব যখন কোনো কিছুতে বৈবাহিক সম্পর্ক থাকবে। যখন কোনো কিছুতে বৈবাহিক সম্পর্ক থাকবে। আচ্ছা, বৈবাহিক সম্পর্ক কার কার মধ্যে আছে? মা বাবা, দাদা দাদি, মামা মামি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, ভাই বোন। আচ্ছা, ভাই বোন যদি বলি, ভাই বোনের কিন্তু মাঝখানে হাইফেন আছে। ভাই বোনে কি কোনো বৈবাহিক সম্পর্ক আছে? না, ভাই বোনে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। তাই এই ভাই বোনটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস হবে না। ভাই বোন দ্বন্দ্ব সমাস, কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব হবে না। কেন হবে না? কারণ এর মধ্যে হচ্ছে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। দাদা দাদি, মামা মামি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, এই ধরনের যত বৈবাহিক সম্পর্কওয়ালা এরকম হচ্ছে সম্পর্ক থাকবে, সেগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপর দেখো উঁচু নিচু, এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। উঁচু উপরের দিকটা, হ্যাঁ, আমি যদি বলি হচ্ছে এই যে উঁচু উপরের দিকটা আর নিচে হচ্ছে কি নিচের দিকটা, একটা একটার কি বিপরীত না, একটা একটার বিপরীত। হ্যাঁ, উঁচু নিচু এটাকে বলবো আমরা কি বিপরীতার্থক দ্বন্দ্ব। আমরা যদি বলি ভাই, হ্যাঁ, ভাইয়ের বিপরীত কি? বোন। কিন্তু ভাইয়ের বিপরীত কি? বোন। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, অর্থাৎ একটা আরেকটার বিপরীত হইলে আর মাঝখানে হচ্ছে হাইফেনটা থাকলে আমরা এটাকে বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এই যে দেখো দা কুমড়া, দা কুমড়া, সাপে নেউলে, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো হচ্ছে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব। এগুলা একটা আরেকটার বিরুদ্ধ। হ্যাঁ, একটা দা কুমড়া বললে হচ্ছে একটা একটার বিরুদ্ধত বোঝায়। হ্যাঁ, বিরুদ্ধার্থক বোঝায়। তো এগুলাকে বলা হচ্ছে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব। তারপর দেখো যে চাটা, চাটা আমরা সবসময় হচ্ছে একসাথে ইউজ করি। এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এটা দুইটা সমার্থক, সমার্থক দ্বন্দ্ব। আচ্ছা, তারপর দেখো হচ্ছে দেশে বিদেশে, দেশে বিদেশে এটাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব বলা হয়। এটাকে এটাকে অলুক দ্বন্দ্ব কেন বলা হয়? আচ্ছা, আমি বলতেছি এটা অলুক দ্বন্দ্ব কেন বলা হয়। এই যে দেশে, দেখো একটা জিনিস খেয়াল করো, দেশে এখানে কি আছে? এই যে একার আছে না দেশে, দেশে দেশে একার আছে না, এই যে একারটা, এই যে একারটা। হ্যাঁ, আবার এখানে বিদেশে, এখানেও একার আছে। যখন এই যে এটা, এই যে এ একারটা, এই একারটা দুইটার মধ্যে এরকম থাকবে, সেটাকে বলবো আমরা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এই যে একার, দেশে একার আছে, বিদেশে এখানেও একার আছে, দুইটা একার যখন একসাথে থাকবে সমস্ত পদের মধ্যে, তখন এটাকে বলবো আমরা হচ্ছে অলুক সমাস। অলুক সমাস, কিন্তু অলুক দ্বন্দ্ব সমাস কেন হইলো? কারণ মাঝখানে হচ্ছে হাইফেন আছে। আর আমরা জানি যে দেশে বিদেশে এটাকে যদি আমরা বেশ বাক্য করি, অর্থাৎ ভাঙি, তাহলে কি হবে? দেশে ও বিদেশে, অর্থাৎ মাঝখানে এবং ও আর এগুলা পাবো। এগুলা পাইলে কি হবে? এটা এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে দ্বিগু সমাসে। দ্বিগু সমাস আসলে আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসছিল। আমি তোমাদের এই টাইপিং এর কাজটা হচ্ছে খুব ভালো করে রাখতে পারি নাই, নাহলে সবগুলাই আরো সাজানো গোছানো থাকতো। আচ্ছা, দেখো দ্বিগু সমাস, আমরা দ্বন্দ্ব সমাস শেষ করলাম। দ্বন্দ্ব সমাসে কি কি পাইছি? দ্বন্দ্ব সমাস চিনবার উপায় কিভাবে চিনবো যে এটা দ্বন্দ্ব সমাস? হ্যাঁ, কিভাবে? এই যে হাইফেনটা থাকবে সমস্ত পদে। মা বাবা লিখলে হচ্ছে মাঝখানে হাইফেন থাকে, উঁচু নিচু লিখলে মাঝখানে হাইফেন থাকে। আর কি, এটাকে যখন বেশ বাক্য করব তখন মাঝখানে এবং ও আর
এই তিনটা হচ্ছে থাকবে বেশ বাক্যে। বেশ বাক্যে এই তিনটা জিনিস পাবো। এর এই তিনটা জিনিস পাইলে এবং ও আর যদি আমরা বেশ বাক্যে পাই আর সমস্ত পদ যদি হাইফেন থাকে, এই দুইটা যদি মিলে যায় তাহলে এটা বুঝবো আমরা কি দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, আচ্ছা, এবারই চলে আসো হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু, হ্যাঁ, দ্বিগু সমাসে পরপদ প্রধান, অর্থাৎ ওই যে আমরা একটা লাইন বলছিলাম না যে দ্বিতকে গাই, দ্বিগু তৎপুরুষ কর্মধারা, এই তিনটাই হচ্ছে কি পরপদের প্রাধান্য থাকবে। হ্যাঁ, দ্বিগু সমাস খুবই সিম্পল একটা ব্যাপার। এটার চেনার কি উপায়? এটা চেনার উপায় হচ্ছে, দ্বিগু সমাস চেনার উপায়, পূর্ব পদে সংখ্যা থাকবে। পূর্ব পদে কি থাকবে? একটা সংখ্যা থাকবে। যেমন বললাম আমি ত্রিফলা, তাহলে কি তিন ফলের সমাহার। এই যে ত্রিফলা বললে ত্রিফলা, যে ত্রি আছে, ত্রি দিয়ে কি বোঝায়? তিন বোঝায়। পূর্ব পদে কি থাকবে? সংখ্যা থাকবে। আর বেশ বাক্যের শেষে সমাহার থাকবে। বেশ বাক্যের শেষে কি থাকবে? সমাহার। বেশ বাক্যের শেষে যদি আমরা সমাহার শব্দটা দেখি তাহলে আমরা বুঝবো যে এটা দ্বিগু সমাস। আমরা এক্সাম্পল দেখে আসি। এই যে দেখো ত্রিভুবন, এই যে ত্রি, প্রথমে কি আছে? ত্রি কি একটা সংখ্যা না? হ্যাঁ, পূর্বপদে কি থাকবে? সংখ্যা। পূর্বপদে সংখ্যা পাইছি। হ্যাঁ, তারপর বেশ বাক্যে দেখি সমাহার আছে কিনা। তিন ভুবনের সমাহার, এই যে দেখো সমাহার পাইছি বেশ বাক্যে। বেশ বাক্যে সমাহার। সমস্ত পদে কি থাকবে? সমস্ত পদের পূর্ব পদটাতে, পূর্ব পদে আমরা সংখ্যা থাকবে ত্রিভুবন, তিন ভুবনের সমাহার। তারপর দেখো যে ত্রিফলা, এই যে ত্রি, শুরুতেই ত্রি পাইছি, তারপর তিন ফলের সমাহার, আবার শেষের দিকে কি পাইছি? সমাহার পাইছি। দুইটাই মিলে গেল যে সমস্ত পদের পূর্ব পদটাতে সংখ্যা থাকবে একটা, আর বেশ বাক্য করলে পরে শেষে কি থাকবে? সমাহার থাকবে। এই যে দেখো চৌমোহনা, যে চৌ মানে কি? চার। চৌ মানে চার, তো এখানে হচ্ছে চৌ পাইলাম। আর চার মোহনার সমাহার, এই যে শেষে কি পাইছি? সমাহার পাইছি। সমাহার পাইলে কি হবে? সমাহার পাইলে দ্বিগু সমাস। সমাহার পাইলে হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা, আমাদের হচ্ছে, আর আমি নিচে আরো দুইটা এক্সাম্পল লিখছি। এই দুইটা এক্সাম্পল হচ্ছে প্রায় পরীক্ষাতে আসে, আর এই দুইটা এক্সাম্পল হচ্ছে আমাদেরকে ভাবায় বেশি। হ্যাঁ, অনেক বেশি ভাবায়। যে দেখো পশুরি, পশুরি দেখলে আমরা বুঝতে পারি না যে এখানে কি শুরুতে সংখ্যা আছে কিনা, এটা বুঝতে পারি না। আসলে হচ্ছে শুরুতে সংখ্যা আছে। এই যে প দিয়ে বোঝাচ্ছে কি জানো? প দিয়ে হচ্ছে 5 বোঝাচ্ছে। প দিয়ে 5 বোঝাচ্ছে, হচ্ছে 5 শেরের সমাহার। প দিয়ে 5 বোঝাচ্ছে, এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। আর 5 শেরের সমাহার, শেষে হচ্ছে সমাহার পাই। এটা স্টার মার্ক দিয়ে রাখো। পশুরিটাকে স্টার মার্ক দিয়ে রাখো এজন্য যে এটা একটু বেখাপ্পা, এজন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এটা সবথেকে বেশি আসে। পশুরি অর্থাৎ 5 শেরের কি? সমাহার। হ্যাঁ, যে সমাহারটা শেষে আছে, সমাহারটা শেষে দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে দ্বিগু সমাস। নবরত্ন, নবরত্ন কি? নবরত্ন একটা তেল। আচ্ছা, নবরত্ন আসলে একটা তেল। হ্যাঁ, তো নবরত্ন যে তেলটা আছে, এই তেলটার মধ্যে আছে কি আছে জানো? এটা হচ্ছে 9টা উপাদান আছে। হ্যাঁ, 9টা গুণ আছে, 9টা উপাদান আছে এই তেলটার মধ্যে। আর নবরত্ন মূলত বোঝা হচ্ছে একজন রাজা ছিল, ওই রাজার দরবারে 9 জন গুণী ব্যক্তি ছিল। ওই 9 জন গুণী ব্যক্তির কে হচ্ছে নবরত্ন বলা হইতো। তো নবরত্ন মানে কি? 9 রত্নের সমাহার। হ্যাঁ, তো অনেকেই ভুল করে কি জানো? অনেকেই ভুল করে হচ্ছে নব মানে হচ্ছে নতুন ভাবে, নব মানে কি নতুন মনে করেছে। হ্যাঁ, যে মনে করে যে নতুন রত্নের সমাহার, এরকম ভাবে। আসলে নব মানে কি? নয়। নব হচ্ছে এটা একটা সংখ্যা। ওকে, তাহলে আমরা একদম বুঝে গেলাম যে কি হবে আজকে আমার। আমি বুঝতে পারছি যে আজকে আমার ডেস্কটপটা অনেক বেশি প্রবলেম করবে, কারণ আমি একটা কাজ করি নাই। আমি হচ্ছে ক্লাস নেওয়ার আগে একটু মানে সবকিছু খুলে টুলে আবার লাগাই ঠিক করে ইয়ে করি, তাহলে হচ্ছে আর কোনো সমস্যা হয় না। অন্য ক্লাসগুলোতে এত বেশি সমস্যাই হয় নাই। তো আজকে একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে একটু অফ হয়ে যাচ্ছে আবার অন হচ্ছে, এটা মাঝে মাঝে একটু হচ্ছে। আচ্ছা যাক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ এই সমস্যাটা হচ্ছে সমাধান হয়ে যাবে। দেখো এই যে, আচ্ছা আমি একটু রেসপন্স নিই যে কেমন লাগতেছে সমাস। এতদিন পর্যন্ত সমাস পড়ছো, খুবই কঠিন লাগছে, আজকে কেমন লাগতেছে বলো, একটু রেসপন্স দাও, বলছে একটু কমেন্ট করে জানাও।
হ্যাঁ, দুর্জয় বলো, দুর্জয় একটু আগে হচ্ছে ভর্তি হয়ে গেছে দুর্জয়। হ্যাঁ, দুর্জয় বলো, সবাই বলো, সবাই কমেন্ট করে জানাও হচ্ছে কেমন লাগছে। ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দেখি, কমেন্ট করে ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, নাইমুদ্দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, সবাই ভালো বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পারতেছো। ওকে, সমাজ কিন্তু অনেক সহজ। আমি শুরুর দিকে হচ্ছে বেসিক পড়াইছিলাম, এর জন্য শুরুটা একটু কঠিন লাগছে, আমি জানি সেটা কঠিন লাগবে তোমাদের, কিন্তু সমাজ কিন্তু খুবই সহজ। ভিতরে যে ঢুকে গেছে এখন দেখবে যে খুবই সহজ, খুবই ইজি। খেয়াল করো, আমরা এখন চলে যাব হচ্ছে অব্যয়ীভাব সমাসে। কি ভাব? অব্যয়ীভাব। সমাস কয় প্রকার? 6 প্রকার। হুম, এখন আমরা চলে যাব হচ্ছে অব্যয়ীভাব সমাসে। হ্যাঁ, আচ্ছা, সমাসের প্রকারভেদটা বলি না এই জন্য যে আমরা সবাই জানি যে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয়, বহুব্রী। এই 6টা প্রকার। এছাড়াও হচ্ছে আর 2টা সমাস আছে, একটা হচ্ছে প্রাদি সমাস, নিত্য সমাস, সেটা বলবো, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাবটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, অব্যয়ীভাব সমাস চেনার উপায়। অব্যয়ীভাব সমাস চেনার উপায় কি থাকবে? পূর্বপদে উপসর্গ থাকবে, অর্থাৎ সমস্ত পদ, সমস্ত পদেই তো 2টা পদ আছে, পূর্বপদ আর পরপদ। হ্যাঁ, পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে, উপসর্গ। আজকে আমরা উপসর্গ নিয়ে তো পড়বো। হ্যাঁ, পূর্বপদে কি থাকবে? উপসর্গ থাকবে। আর যথা থাকবে পূর্বপদে। পূর্বপদে কি থাকবে? যথা থাকবে। হুম, দেখো, এই যে উপকণ্ঠ, উপকণ্ঠ এখানে কি শুরুতে আমরা কি পাইছি? পূর্বপদে কি পাইছি? একটা উপসর্গ পাইছি। শুরুতে যখন এরকম উপসর্গ পাবো তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তারপরে আকণ্ঠ। আকণ্ঠ কি? হচ্ছে একটা উপসর্গ। আজকে উপসর্গ নিয়ে যখন পড়বো তখন তোমরা দেখো যে পাবা। আশুবিনী নিয়ে অনেক ঝামেলা আছে, এই আশুবিনীর ঝামেলা আজকে মিটাই দিব। আচ্ছা, অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস হচ্ছে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। সেটা হচ্ছে এই যে শুরুতে একটা উপসর্গ থাকবে, উপসর্গ থাকবে। আমরা যখন উপসর্গগুলো পড়ে নিব, বাংলার 21টা উপসর্গ, তৎপুরুষের 20টা উপসর্গ, আর বিদেশি যে উপসর্গগুলো আছে এই উপসর্গগুলো যখন পড়ে নিব তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোনটা কোনটা উপসর্গ। তো উপসর্গ দেখলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, এই যে হা ঘরে, হা কিন্তু একটা উপসর্গ, হা হচ্ছে একটা উপসর্গ। হ্যাঁ, এই যে উপসর্গ দেখলে আমরা বুঝবো যে এটা অব্যয়ীভাব সমাস। আর কি থাকবে বললাম যে যথা থাকবে পূর্বপদে। পূর্বপদে কি থাকবে? একটা জিনিস থাকবে হচ্ছে যথা। এই যে দেখো, যথারীতি। যথারীতি কি? অব্যয়ীভাব সমাস। যথারীতি, যথাবিধি, যথানিয়ম, যথাসাধ্য, এই সবগুলা হচ্ছে যথা দিয়ে, যথাকালে, যথাসময়ে, যথাস্থানে, এই সবগুলাই হচ্ছে কি যথা দিয়ে যত কিছু শুরু হয়েছে এই সবগুলাই আমাদের অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, 2টা জিনিস খেয়াল রাখবা। একটা হচ্ছে পূর্বপদে উপসর্গ থাকবে। কি থাকবে? উপসর্গ থাকবে। উপ, আ, হা, এই 3টা উপসর্গ পাইছি এখানে। এছাড়াও হচ্ছে আরো অনেক কিছু যদি করি, প্রতিকৃতি, প্রতি, প্রতি হচ্ছে একটা উপসর্গ। হুম, আমৃত্যু, এই যে উপসর্গ আসছে। আলুনি, এই যে উপসর্গ আসছে। হ্যাঁ,
এই ধরনের হচ্ছে যত ধরনের উপসর্গ আসবে, শুরুতে যদি উপসর্গ আসে তাহলে আমরা সেটা বুঝে নিব যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর একটা জিনিস কি, যদি হচ্ছে যথারীতি, যথাটা যদি শুরুতে আসে, যথারীতি, যথাবিধি, যথা নিয়ম, যথাসাধ্য, যথাকালে, যথা সময়ে, যথাস্থানে, এই ধরনের যত যথা আসবে শুরুতে, যথা আসলে আমরা বুঝবো কি এটা অব্যয়ীভাব সমাস। ওকে, আমরা এখন চলে যাই হচ্ছে কর্মধারয়। আচ্ছা, কর্মধারয় সমাস চেনার উপায়। কর্মধারয় সমাস চেনার উপায়, কর্মধারয় সমাস চেনার উপায় হচ্ছে এটা একটা তুলনা বোঝাবে, একটার সাথে একটা তুলনা বোঝাবে। কর্মধারয় সমাসের আবার প্রকারভেদ আছে, 4টা প্রকারভেদ আছে। তো 4টা প্রকারভেদ পড়ার আগে আমরা সাধারণত যে কর্মধারয় সমাসগুলো হয়, এই সাধারণ কর্মধারয় সমাসগুলো আমরা একটু দেখে নিই। সাধারণ, একদমই সাধারণ যেগুলা, এই সাধারণগুলোকে দেখে নিই, একটু পরে হচ্ছে অসাধারণগুলো দেখবো। যে 4টা প্রকারভেদ যে আছে, এই 4টা প্রকারভেদ একটু পরে পড়বো। আগে আমরা সাধারণ কর্মধারয়গুলো একটু দেখে নিই। এই যে দেখো, নীল পদ্ম, অর্থাৎ নীল যে পদ্ম, এই নীলের সাথে পদ্মের একটা কি হয়েছে, একটা তুলনা বোঝাইছে একটা। হ্যাঁ, মহাকীর্তি, মহান যে কীর্তি, এই যে কীর্তির সাথে মহানের একটা তুলনা বোঝাইছে। তো নব পৃথিবী, নতুন যে পৃথিবী, আমরা তুলনাটাকে বের করতে একটু প্রবলেম হয় যে তুলনাকে আসলে কি বোঝাইছে নাকি বোঝাইছে না, এই ধরনের একটা ঝামেলা হয়। এত ঝামেলার দরকার নাই ভাই, আমরা সোজা সাপটা বলে ফেলবো যে এই যে বেশ বাক্যের মাঝখানে যদি যে থাকে, এই যে যে যতগুলো যে আছে, এই যে দেখো এখানে যে আছে, এখানে যে আছে, এখানে যে আছে, বেশ বাক্য করলে বেশ বাক্যের মাঝখানে যদি আমরা যে পাই তাহলে এটা ধরে নেব যে এটা কর্মধারয় সমাস। নীল পদ্ম, নীল যে পদ্ম, মহাকীর্তি, মহান যে কীর্তি, এগুলো আমি লিখি নাই, তোমরা খাতায় লিখে রাখো যে এই 3টা লিখবা, লিখে হচ্ছে পাশে এইভাবে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে এখানে লিখে রাখো, পাশে লিখে রাখো যে বেশ বাক্যের মাঝে যে থাকলে বুঝে নিব আমরা কর্মধারয় সমাস। বেশ বাক্যের মাঝে যে থাকলে কর্মধারয় সমাস। আচ্ছা, যে ছাড়াও আর অনেক কিছু আছে, দেখো যে কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, এই যে অথচ, অথচ যদি থাকে বেশ বাক্যের মাঝে তাহলেও এটা হচ্ছে কর্মধারয় সমাস। কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা। যে পাইলাম, অথচ পাইলাম। আরেকটা কি, আরেকটা হচ্ছে যিনি তিনি থাকবে। জর্জ সাহেব, যিনি জর্জ তিনি সাহেব, জর্জ সাহেব, যিনি জর্জ তিনি সাহেব, এই যে যিনি তিনি থাকবে। গিন্নি মা, যিনি গিন্নি তিনি মা, যিনি তিনি থাকবে। তোমরা লিখে ফেলো, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে, লিখে ফেলো। এটা সবাই লেখার চেষ্টা করবা। হ্যাঁ, কেউ হচ্ছে এরকম করবা না যে লিখলাম না এমনি রেখে দিলাম, এরকম করবা না, সবাই লেখার চেষ্টা করবা। আচ্ছা, না আচ্ছা, ফুরকান বলতেছে হচ্ছে যতটা কঠিন মনে করেছি আসলে সমাজ ততটা কঠিন নয়। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সমাজ আসলে বেশি কঠিন কিছুই না, শুধু জাস্ট তোমরা এই রুলস গুলো যেগুলো বলতেছি, আমি কিন্তু রুলস পড়াইতেছি না। রুলস হচ্ছে বইয়ে এত এত কঠিন করে রুলস লিখছে যে পড়তে গেলে ঘুম চলে আসে। আমরা জাস্ট করে একদম সহজ সহজ করে নিয়ে আসছি, এগুলোকে যত সহজ হচ্ছে শেখা যায়। কর্মধারয় সমাস চিনব কিভাবে, বেশ বাক্যে যে পাইলে, নীল পদ্ম, নীল যে পদ্ম, মহাকীর্তি, মহান যে কীর্তি, নবপৃথিবী, নতুন যে পৃথিবী, এরকম যে পাইলে হচ্ছে বুঝবো আমরা কর্মধারয়। অথবা কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, এরকম অথচ পাইলে আমরা বুঝবো যে এটা কর্মধারয়। শান্ত শিষ্ট, শান্ত অথচ শিষ্ট, যে অথচ পাইলে আমরা বুঝবো যে এটা কর্মধারয়। জর্জ সাহেব, যিনি জর্জ তিনি সাহেব, এরকম যিনি তিনি পাইলে আমরা বুঝবো যে এটা কর্মধারয়। গিন্নি মা, যিনি গিন্নি তিনি মা, এই যে যিনি তিনি পাইলে আমরা বুঝবো কি এটা কর্মধারয় সমাস। হ্যাঁ আচ্ছা, ওকে, আমরা চলে যাই এখন একটু নিচে চলে যাই। যে কর্মধারয় সমাসের প্রকারভেদ, এটার আবার প্রকারভেদ আছে। কর্মধারয় সমাস হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি?
উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। 4টা প্রকার হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয় আর মধ্যপদলোপী কর্মধারয়। এই 4টা প্রকার বেরোতেছে। হ্যাঁ, দেখো উপমান কর্মধারয় খুবই ইজি একটা জিনিস। উপমান কর্মধারয় হচ্ছে মাঝখানে ন্যায় থাকবে। তোমরা পাশে ছোট্ট করে লিখে রাখো যে বেশ বাক্যের মাঝে ন্যায় থাকবে। যেমন অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। এই যে ন্যায় শব্দটা এটা মাঝখানে থাকবে। ন্যায় শব্দটা যদি মাঝখানে থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা উপমান কর্মধারয়। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। এই যে ন্যায়টা মাঝখানে আছে। ন্যায় কথাটা যদি মাঝখানে থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা কি উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, ওকে, আচ্ছা আরেকটা এক্সাম্পল লিখো যে ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। এখানেও ন্যায়টা মাঝখানে আছে। ন্যায় মাঝখানে থাকলে আমরা ধরে নেব এটা কি উপমান কর্মধারয় সমাস। ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। এই যে ন্যায়টা কোথায় আছে? মাঝখানে আছে। মানে শেষেও না শুরুতেও না, এই ভিতরে থাকলেই হবে। ভিতরে যে কোনো জায়গায় থাকুক, ভিতরে থাকলেই হবে। ভ্রমর কৃষ্ণকেশ, এটার বেশ বাক্য ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। এই যে ন্যায় শব্দটা এটা মাঝখানে থাকলেই আমরা বুঝবো যে এটা উপমান কর্মধারয় সমাস। এবার আমরা চলে যাই উপমিত কর্মধারয় সমাস। খুবই সিম্পল। কি হবে? এর আগেরটাতে ন্যায় কোথায় ছিল? মাঝখানে ছিল। এখন ন্যায় থাকবে শেষে। ন্যায় শব্দটা যখন আমরা শেষে দেখতে পাবো তখন বুঝবো যে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ। তারপর দেখো হচ্ছে রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় এটা বুঝতে পারছো তো? উপমিত কর্মধারয় এটা হচ্ছে কি শুধুমাত্র ন্যায় শব্দটা শেষে থাকবে। পুরুষ সিংহের ন্যায়, এই যে ন্যায়টা কোথায় আছে? শেষে আছে। হ্যাঁ, মুখচন্দ্রের ন্যায়, এই ন্যায়টা কোথায় আছে? শেষে আছে। এই বেশ বাক্যে যখন আমরা ন্যায়টা শেষে দেখব তখনই বুঝতে পারবো এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আরেকটা উদাহরণ লিখো, অধর পল্লব। অধর, অধর পল্লব। অধর পল্লব এটাকে যদি আমরা বেশ বাক্য করি হবে অধর পল্লবের ন্যায়। অধর পল্লবের ন্যায়। এই যে ন্যায়টা শেষে আছে। ন্যায়টা শেষে থাকলেই আমরা বুঝবো যে এটা উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, এবার আসো রূপক। রূপক এটা আমরা রূপ কথাটা হচ্ছে মাঝখানে পাবো। এই যে রূপ কথাটা আছে না, রূপকের রূপ কথাটা এটা মাঝখানে থাকবে। বিষাদ রূপ সিন্ধু, রূপক বিষাদ রূপ সিন্ধু, ক্রোধ রূপ অনল। এরকম রূপ কথাটা যখন মাঝখানে পাবো তখন এটা আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অন্য কিছু দেখা লাগবে না। যে রূপ কথাটা যখন মাঝখানে থাকবে তখনই আমরা বুঝে নেব যে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন বললাম যে মন মাঝি, মন মাঝিকে যদি তুমি বেশ বাক্য করো তাহলে বাবা মন রূপ মাঝি। তো রূপটা কোথায় আছে? মাঝখানে আছে না? মাঝখানে যখন আমরা রূপ পাবো তখনই আমরা বুঝবো যেটা রূপক। তখন এটা কি বুঝবো? যেটা রূপক কর্মধারয়। ওকে, আমি আরেকটু নিচে যাই যে মধ্যপদলোপী। তো মধ্যপদলোপী, আমরা মধ্যপদলোপী দিয়ে আমরা কি বুঝতেছি যে মাঝখানের কোনো একটা পদ লুপ পাবে। লুপ পাওয়া মানে কি? বিলুপ্ত হয়ে যাওয়া, চলে যাওয়া। এই যে দেখো লিখলাম যে সিংহ চিহ্নিত আসন। হ্যাঁ, সিংহাসন। এখানে সিংহাসন, এখানের মধ্যে হচ্ছে এই যে চিহ্নিত শব্দটা কি আর আছে? চিহ্নিত শব্দটা নাই, এটা লুপ পাইছে। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। এই যে মাঝখানে যে আশ্রিত শব্দটা আছে এটা কি এখানে আছে? ঘর জামাইয়ের মধ্যে আছে? নাই। তো মাঝখানে যখন এগুলো লুপ পাবে তখন হচ্ছে এটা বলবো আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমরা বলতে পারো যে ভাইয়া
তো উপরেও তো আছে এরকম বিষাদ রূপ সিন্ধু, এই যে বিষাদ সিন্ধু, এখানে বিষাদ সিন্ধু তার রূপ নাই। হ্যাঁ, তো এখানে তো লোপ পাইছে, এখানে লোপ পাইলেও এখানে কি লোপ পাইছে? রূপ লোপ পাইছে। রূপ যখন ইয়ে হবে তখন হচ্ছে কি রূপক, রূপের রূপক হয়ে যাবে। তারপর হচ্ছে ন্যায়ে, ন্যায় শেষে থাকলে সেটা হচ্ছে উপমিত চলে যাবে। তারপর ন্যায় মাঝখানে থাকলে এটা উপমানে চলে যাবে। এগুলা ন্যায় রূপ এগুলা ছাড়া অন্যগুলা যখন মাঝখানে থেকে বিলুপ্ত হয়ে যাবে তখন সেটাকে বলবো আমরা মধ্য পদলোপী কর্মধারয়। যে চিহ্নিত আশ্রিত এগুলা সিংহাসন বা ঘরজামাইয়ের মধ্যে নেই, সিংহাসনের মধ্যে চিহ্নিত নেই, ঘরজামাইয়ের মধ্যে ঘরে আশ্রিত জামাই, এই আশ্রিত শব্দটা নেই। এই আশ্রিত শব্দটা হচ্ছে লোপ পাইছে, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এবারে চলে আসবো হচ্ছে তৎপুরুষ সমাসে। আচ্ছা, মাঝখানে একটু ব্রেক নেই। আচ্ছা শোনো ভাইয়া, তোমরা হচ্ছে যারা যারা আসো তোমাদেরকে আমি সবাইকে বলছি যে লেকচার শিটের পিডিএফ দিয়ে দিব, কিন্তু এর আগে হচ্ছে তোমরা একটু কষ্ট করে হচ্ছে পেমেন্টটা একটু ক্লিয়ার করে ফেলো। হ্যাঁ ভাইয়া, পেমেন্টটা একটু ক্লিয়ার করে ফেলো। এখন পর্যন্ত কয়জন দিছে? এখন পর্যন্ত মনে হয় 25-26 জনের মতো দিছে। তাসফি দিয়েছে হচ্ছে, তারপর আনিকা দিয়েছে, তারপর বৃষ্টি, হ্যাঁ নাসিরউদ্দিন, হাফেজ নাসিরউদ্দিন পেইড, নয়ন নয়ন পেইড, আলামিন পেইড, জুবায়ের পিঞ্জু সেও দিয়ে দিয়েছ, মেহেদি হাসান শান্ত পেইড, সাদিয়া সেতু দিয়ে দিয়েছ, এস এম রায়হান জামিল দিয়ে দিয়েছ, অনিকের টাকাও পেইড। আচ্ছা, আফরান নিলয়, হ্যাঁ নিলয় পেইড করে দিয়েছ। তামান্না হাবিব, হ্যাঁ তুমি হচ্ছে দিয়ে দিয়েছ। মহিউদ্দিন হচ্ছে আমাদের টাকা পেইড করে দিয়েছে। শাকিল শেখ সেও হচ্ছে দিয়ে দিয়েছে। জাকারিয়া মন্ডল, হ্যাঁ জাকারিয়াও দিয়ে দিয়েছে। আচ্ছা নাইম, হ্যাঁ নাইম দিয়ে দিয়েছে, হ্যাঁ পরে দিবে। নাইম হচ্ছে দিয়ে দিল গতকালকে না পরশু যেতে দিয়ে দিল। নাইম পেইড, আর খেয়াল ছিল না, এটা লিখি নাই। আচ্ছা নাইম পেইড না, নাইমের কথা মনে নিচে লিখছি। আচ্ছা, সাগর তো অনেক আগে দিয়ে দিয়েছে। আচ্ছা আবুল হাসান, হ্যাঁ আবুল হাসান কোরাইশি সেও দিয়ে দিয়েছে। আহমদ মুফাজ্জলও পেইড। রনিও পেইড। সমীরও পেইড। শ্রাবণীও দিয়ে দিয়েছ। তারপর হচ্ছে ইয়াসিন, হ্যাঁ ইয়াসিনও পেইড। আমির হামজা শাকিল পেইড। টোটাল হচ্ছে কি ফোরকান খান, এই যে নাইমুদ্দিন আমি লিখে রাখছি, নিচে লেখা আছে নাইমুদ্দিন। টোটাল মনে হয় যে আমরা 25-26 জন হচ্ছে তোমরা আমাদের কোচিং এর টাকা পেইড করে দিয়েছো। আর বাকি যারা আছে ভাই হচ্ছে একটু কাইন্ডলি আগামীকালকে দিয়ে দিও, বা আগামীকালকে বা পরশু যে কোনো দিন এই সপ্তাহের মধ্যে দিয়ে দিও, তাহলে আমি সবাইকে একসাথে আমি লেকচার শিটটা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ লেকচার শিটটা করে রাখছি, শুধুমাত্র সবাই এখন পর্যন্ত পেইড করো না, এই জন্য দিতে পারতেছি না। সবাই যদি একসাথে পেইড করো আর দিয়ে দেয় সেটা সুন্দর হবে। চেষ্টা করবা যে সবাই একসাথে পেইড করে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা আমরা পড়ায় চলে যাই। আচ্ছা দেখো, দুর্জয় একটু আগে দিয়েছে। আচ্ছা দুর্জয়টা আমি লিখি নাই, দুর্জয় একটু আগে পেড করেছে। আচ্ছা ওকে ভাই, এখন দেখো যে তৎপুরুষ সমাস চেনার উপায়। তৎপুরুষ সমাসটা আমরা কিভাবে চিনবো? তৎপুরুষ সমাস চেনার উপায়টা হচ্ছে বেশ বাক্যে বিভক্তি থাকবে। যারা যারা বিভক্তির ক্লাসটা করছো, আর যারা যারা করো নাই তারা আবার করে ফেলবা। নতুন যারা যারা আসো বিভক্তির ক্লাস করো নাই তারা আবার করে ফেলবা। তো বেশ বাক্যে কি থাকবে? বিভক্তি থাকবে। হ্যাঁ বেশ বাক্যে হচ্ছে বিভক্তি থাকবে। দ্বিতীয়া তৎপুরুষ, হ্যাঁ এখন এই যে তৎপুরুষ সমাস এটা হচ্ছে বেশ বাক্য ধরে ধরে হচ্ছে তৎপুরুষ সমাসটা হয়। হ্যাঁ প্রথমা তৎপুরুষ নাই, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, মানে অর্থাৎ যখন বিভক্তিটা যেটা হয়, এই যে দ্বিতীয় তৎপুরুষে হচ্ছে দ্বিতীয় বিভক্তি থাকে। দেখো বিপদ আপন্ন এটাকে যদি আমরা বেশ বাক্য করি, বেশ বাক্য হবে বিপদ কে আপন্ন। এই যে মাঝখানে কে আছে, কে কি, কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে হচ্ছে কি
দ্বিতীয় বিভক্তি, কে রে এরে, এই তিনটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তো ওই দ্বিতীয় বিভক্তি বেশ বাক্যের মাঝখানে কি থাকবে? তৎপুরুষ সমাসে বেশ বাক্যে হচ্ছে বিভক্তি থাকবে, আর বিভক্তির নাম অনুসারেই এটার হচ্ছে নাম হবে এটা কোন তৎপুরুষ। এটা কি যদি এখানে দ্বিতীয় বিভক্তি থাকে তাহলে দ্বিতীয় তৎপুরুষ, যদি তৃতীয় বিভক্তি থাকে তাহলে তৃতীয় তৎপুরুষ, যদি চতুর্থী বিভক্তি থাকে তাহলে চতুর্থী তৎপুরুষ, এইভাবে হচ্ছে নামকরণ হবে। ওকে, দেখো তারপর হচ্ছে তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে মন গড়া, মন দিয়ে গড়া। এই যে দিয়ে মাঝখানে যে দিয়ে বিভক্তিটা আছে, হ্যাঁ বিভক্তি তৃতীয় বিভক্তি কি কি? দ্বারা, দিয়ে, কর্তৃক, এই তিনটা হচ্ছে তৃতীয় বিভক্তি। দ্বারা, দিয়ে, কর্তৃক, এখানে দিয়ে আছে। এই যে বেশ বাক্যের মধ্যে যখন বিভক্তি পাবো তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। আর যে বিভক্তিটা হবে, হ্যাঁ যত নম্বর বিভক্তিটা হবে তত নম্বর অনুসারে নামকরণ হবে। তারপর দেখো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। হজ যাত্রা, হজের উদ্দেশ্যে যাত্রা, কোনো কিছুর উদ্দেশ্যে, জন্যে, নিমিত্তে, এই তিনটা হইলে হচ্ছে আমরা বুঝবো যে চতুর্থী তৎপুরুষ। উদ্দেশ্যে, জন্যে, নিমিত্তে বুঝালে আমরা জানি যে চতুর্থী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ, এই যে বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, এই যে মাঝখানে যে থেকে বিভক্তিটা আছে, আমরা জানি যে পঞ্চম বিভক্তি তিনটা, হতে, থেকে, চেয়ে, হতে, থেকে, চেয়ে, এই তিনটা হচ্ছে পঞ্চম বিভক্তি। এই যে মাঝখানে থেকে পাইছি, থেকে বেশ বাক্যে বিভক্তি থাকলেই তৎপুরুষ সমাস। খেয়াল রাখবা, বেশ বাক্যে যদি এই বেশ বাক্য, এটা কি বেশ বাক্য কোনটা? এই যে বড়টা আমরা আগেই চিনেছি, হ্যাঁ এই যে বড়টার মধ্যে হচ্ছে কি মাঝখানে বিভক্তি থাকলেই, মাঝখানে থাকুক শেষে থাকুক যেখানেই থাকুক, বিভক্তি থাকলেই হচ্ছে বেসিক্যালি হচ্ছে মাঝখানেই থাকবে, হ্যাঁ এই শুরুটার এখানে থাকবে অথবা মাঝখানে থাকবে। মাঝখানে হচ্ছে এরকম বিভক্তি থাকলেই আমরা কি বুঝবো এটা হচ্ছে তৎপুরুষ সমাস। বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, এখানে থেকে কি পঞ্চমী বিভক্তি। এবার আসা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। চা বাগান, চা বাগান, চায়ের বাগান, এই যে র, র এবং এর, এই দুইটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। র এর দুইটা কি ষষ্ঠী তৎপুরুষ। চায়ের বাগান, এই যে বিভক্তিটা আছে এই বিভক্তির কারণে এটা কি তৎপুরুষ সমাস। আর এটা যেহেতু ষষ্ঠী বিভক্তি তাই এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আসা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। গাছ পাকা, গাছে পাকা, সপ্তমী তৎপুরুষে কি কি, সপ্তমী বিভক্তিতে কি কি আছে? এ অন্তস্তীয় তে এতে, যে গাছ পাকা, গাছে পাকা, এই যে এ আছে না গাছে, যে একারটা আছে, এই একারের কারণে এটা হচ্ছে কি সপ্তমী তৎপুরুষ সমাস। হ্যাঁ একারটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ওকে আচ্ছা, এছাড়াও হচ্ছে আমি আবার একটু বলিনি যে বেশ বাক্যে কি থাকবে? বিভক্তি থাকবে। যে কে আছে, দিয়ে, উদ্দেশ্যে, এরকম বিলাত থেকে ফেরত, থেকে, চায়ের বাগানে যে র আছে, গাছে পাকা, ছে, এ আছে, হ্যাঁ এরকম এগুলো থাকলে হচ্ছে কি হবে? বিভক্তি থাকলে তৎপুরুষ সমাস। আচ্ছা এবার আরেকটা তৎপুরুষ সমাসের আরেকটা প্রকার বেদ আছে হচ্ছে নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ সমাসটা কি? কোনো কিছু না বোঝাবে, তিনটা জিনিস থাকবে, অ, অনা, নাতি, এই তিনটা থাকবে। লিখে ফেলো, নয় তৎপুরুষ, এখানে কি থাকবে? তিনটা জিনিস থাকবে, অ, অনা, নাতি, এই তিনটা জিনিস থাকবে। অ, অনা, নাতি, তিনটা জিনিস হচ্ছে থাকবে। আচ্ছা অতে কি কি হয় দেখো তো, এই যে অজানা, অজানা হচ্ছে নয় তৎপুরুষ। অনাচার, নাতি দিয়ে কি হয়? নাতি দীর্ঘ, নাতি দিয়ে নাতিশীতোষ্ণ। হ্যাঁ এই তিনটা জিনিস যখন থাকবে, অ, অনা, নাতি, এই তিনটা জিনিস যখন থাকবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে নয় তৎপুরুষ। অজানা, অনাচার, নাতি দীর্ঘ, নাতি শীতোষ্ণ। এছাড়াও হচ্ছে আরো অনেক কিছু হয়, এই অ, অনা, নাতি, এই তিনটা দিয়ে আরো অনেক কিছু হয়। দেখো অভাব, অকাতর, অক্ষত, অকেজু, অনশন, নাতি খর্ব, নাতি দীর্ঘ একটা বলছি, নাতি শীতোষ্ণ একটা বলছি, আর এটা কি হয়? নাতি খর্ব হয়। এই ধরনের অ, অনা, নাতি, এই তিনটা জিনিস যখন থাকবে আর এটা যখন এরকম হবে তখন এটাকে বলবো আমরা নয় তৎপুরুষ সমাস। আরেকটা প্রকার ভেদ আছে হচ্ছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষটা চিনব কিভাবে? শেষে যে বা যা থাকবে, শেষে কি থাকবে? যে বা
যা থাকবে, শেষে যে বা যা থাকবে। দেখো, সত্যবাদী, সত্য কথা বলে যে। তোমরা কিন্তু আবার পেস লাগে না যে যেটা কিন্তু শেষে আছে, ওই রকম না যে নীল যে পদ্ম, নীল যে পদ্ম, ওইখানে কিন্তু যেটা মাঝখানে ছিল, যখন ওই যে আমরা কর্মধারয় সমাস পড়েছিলাম, হ্যাঁ, তখন যেটা মাঝখানে ছিল, এখানে কিন্তু যেটা হচ্ছে শেষে। সত্যবাদী, সত্য কথা বলে যে, এই যে যে শেষে। জলচর, জলচলে চরে যে, যে শেষে যে বা যা থাকলে আমরা বুঝবো এটা উপপদ তৎপুরুষ সমাস। ওকে, তারপর হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ, দেখো, বিভক্তি থাকবে সমস্ত পদে, হ্যাঁ। আর অলুক জিনিসটাই হচ্ছে কি, মানে বিভক্তি কি হবে না, লোপ পাবে না। যে সোনার বাংলা, এই যে সমস্ত পদে কি আছে, বিভক্তি আছে। এই দেখো সোনার বাংলা, এখানে র আছে না, র বিভক্তি আছে, এই কারণে এটা হচ্ছে অলুক তৎপুরুষ। আচ্ছা, আমরা হচ্ছে সবগুলা সমাসই মোটামুটি শেষ করে ফেললাম। এখন আর কি আছে, প্রাদি সমাস আর বহুব্রীহি সমাস। হ্যাঁ, বহুব্রীহি সমাস। আচ্ছা, বহুব্রীহি সমাসটা আগে পড়ি, তারপর প্রাদি সমাস আর নিত্য সমাস এগুলো পড়বো পরে। বহুব্রীহি সমাসটাই আগে পড়ি। আচ্ছা, বহুব্রীহি সমাস। হুম, বহুব্রীহি, হ্যাঁ। তো বহুব্রীহি সমাসটা কেমন হবে, আমি ওই যে 4টা লাইন লিখছিলাম, এখন এই 4টা লাইন থেকে তোমরা দেখে আমাকে লিখে জানাও যে জুবাইর পিন্টু কিসের টাকা ভাই, ওই যে ভর্তি ফিসের টাকা ভাই, অনেকে হচ্ছে দেয় নাই, এই জন্য বলছিলাম আর কি। তোমরা তো দিয়ে দিছো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বহুব্রীহি সমাসে আমি 4 নম্বর লাইনে কি বলছিলাম, যে বহুব্রীহিতে কি হবে, লিখে লিখে বলো আমাকে, যে বহুব্রীহিতে কি হবে লিখে বলো। 4টা লাইন লিখছিলাম আমি, 4টা সমাস নিয়ে। 4 নম্বর না, 3 নম্বর লাইনে হয়তো। বহুব্রীহি সমাস নিয়ে আমি কি লিখছিলাম, লিখে আমাকে বলো। কে একজন লিখে বলো, দ্রুত লিখে বলো, দেখি কে কত বেশি সিনসিয়ার। বলো যে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস নিয়ে কি লিখছিলাম। ফার্স্টেরটা লিখছিলাম কি, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। তারপরটা লিখছিলাম দ্বিতীয়কে গায়ে পরপদের গান। আচ্ছা, নাইমুদ্দিন হচ্ছে ফার্স্ট। শ্রাবণী বলছে একটু লেট করে চেঞ্জ করতে হবে। আচ্ছা, করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু লেট করে চেঞ্জ করার চেষ্টা করব। আজকে টপিকটা একটু বড় তো, তাই একটু তাড়াতাড়ি পড়াচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু লেট করে চেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা, বইলো তোমরা এভাবে বললে হচ্ছে ভাই বুঝতে পারি, হ্যাঁ। আচ্ছা দেখো, এমনি নাইমুদ্দিন বলতে হচ্ছে হ্যাঁ নতুন অর্থ পাবে, হ্যাঁ ঠিক আছে ভাই, তোমার কথাটা ঠিক আছে, যে বহুব্রীহি সমাসে কি হবে, নতুন অর্থ পাবে, যা আছে তা বোঝাবে না, একদম নতুন একটা অর্থ বোঝাবে। আচ্ছা, মুমতাহিনাও বলছো যে বহুব্রীহিতে নতুন অর্থ পাই, হ্যাঁ ঠিক আছে ভাই। রায়হান জামিল, হ্যাঁ নতুন অর্থ পাই। হুম, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা দেখো, বহুব্রীহি সমাস কি হবে, নতুন অর্থ পাবে। এছাড়াও হচ্ছে বহুব্রীহি সমাস আর চেনার আর কয়েকটা প্রকার সিস্টেম আছে। একটা হচ্ছে এক কথায় প্রকাশের মতো হবে। বহুব্রীহি সমাস চেনার আর কয়েকটা উপায় আছে। এক কথায় প্রকাশের মতো হবে, এক কথায় প্রকাশের মতো হবে, যিনি বা যার থাকবে। এক কথায় প্রকাশের মতো হবে, আর কি হবে, যিনি বা যার থাকবে। এই জিনিসটা খেয়াল রাখবে তোমরা। বহুব্রীহি সমাসটা কিরকম হবে, এক কথায় প্রকাশের মতো হবে, আর যিনি বা যার থাকবে। হুম,
যেমন দেখো, নদী মাতা যার, নদীমাতৃক, নদী মাতা যার, নদীমাতৃক, শেষে কি আছে? যার আছে। হ্যাঁ, যিনি বা যার থাকবে শেষে, নদীমাতৃক। হুম। বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক, বিগত হয়েছে পত্নী যার, বিপত্নিক, এই যে শেষে যার আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এক কথায় প্রকাশ কিরকম, যে বিপত্নিক, বিপত্নিক এটাকে হচ্ছে আমরা, এটা যার হচ্ছে পত্নী বিগত হয়েছে, সে তাকে বলা হয় বিপত্নিক। এটা একটা এক কথায় প্রকাশ না, এটা বিপত্নিকটাকে হচ্ছে আমরা, এটা হচ্ছে এক কথায় প্রকাশের মতো এটা হয়। হুম। যুবতী জায়া যার, যুবজানি, এগুলো হচ্ছে এক কথায় প্রকাশের মতো অনেকটা শোনায়। আচ্ছা, বহুব্রীহি সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। তো ফার্স্ট হচ্ছে আমরা পড়বো হচ্ছে বেতিহার বহুব্রীহি। কি পড়বো? বেতিহার বহুব্রীহি। তো বেতিহার বহুব্রীহি তোমরা হেডলাইন করো, বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি, বেতিহার বহুব্রীহিটা কিরকম হবে? দ্বিরুক্তি হবে। দ্বিরুক্তি কোনগুলো জানো? দ্বিরুক্তি হচ্ছে এই যে দুইটা জিনিস একসাথে থাকবে, কানাকানি, ঠেলাঠেলি, জানাজানি, হাতাহাতি, লাঠালাঠি। এই যে এগুলো হচ্ছে কি বলা হয়েছে? একটা দ্বিরুক্তি একটা উচ্চারণ হয়েছে। কানাকানি, ঠেলাঠেলি, জানাজানি, হাতাহাতি, লাঠালাঠি, মারামারি, আর কি আর কি হইতে পারে, এরকম হচ্ছে যা যত বানাইতে পারো, এই সবগুলো হচ্ছে এরকম দ্বিরুক্তি বোধক যেগুলো হবে, এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের একটা প্রকারভেদ হচ্ছে বেতিহার বহুব্রীহি। এগুলো হচ্ছে কি? বেতিহার বহুব্রীহি সমাস। এগুলো হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। এগুলো কি? বেতিহার বহুব্রীহি সমাস। এগুলো হচ্ছে বেতিহার বহুব্রীহি। এই যে বেতিহার বহুব্রীহিকে মাঝখানে নিয়ে আসলাম এটাকে, বেতিহার বহুব্রীহি সমাস। আচ্ছা, এবার আসা হচ্ছে পড়বো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহিটা কিরকম? এখানে আবার পাশে লিখলাম যে ঝামেলা উইথ দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সাথে কেন ঝামেলা হয় জানো? কারণ আমরা জানি যে দ্বিগু সমাসের শুরুতে একটা সংখ্যা থাকে, ওই যে ত্রিফলা, চৌমোহনা, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে নবরত্ন, শুরুতে একটা সংখ্যা থাকে। ঠিক সেম টু সেম এই যে বহুব্রীহি সমাসের এটাতে হচ্ছে কি থাকে? সংখ্যা থাকে। একটু ঝামেলায় পড়ে গেলাম যে দ্বিগু সমাস হবে, এটা নাকি বহুব্রীহি সমাস হবে, এই একটা ঝামেলা পড়ে গেলাম। সংখ্যাবাচক বহুব্রীহিতে এই ঝামেলাটার মধ্যে সবাই পড়ে যায়। তো দেখো, এটা জিনিস খেয়াল করো যে চৌরাস্তা, চৌরাস্তা মানে কি? চার রাস্তার সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু আমি বলি যে চৌচালা যদি বলি, তাহলে কি বোঝা যায়? যে চার চালের সমাহার? না না, এটা না। চৌচালা যদি বলি তাহলে আমরা বুঝি যে এখানে হচ্ছে কি আছে? একটা ঘর। চৌচালা বললে একটা ঘর বুঝি। অর্থাৎ আমি আগেই বলছি যে বহুব্রীহিতে কি পাবো? নতুন অর্থ পাবো। এই যে নতুন অর্থ পাইছি না? চৌচালা বলতে চার চালার সমাহার না, চৌচালা বলতে একটা ঘরকে বোঝানো হয়। হুম। তো এই জন্য আমরা হচ্ছে এটা নিয়ে একটু ঝামেলায় পড়ে যাই যে দ্বিগু সময়ের সাথে ঝামেলা হয়। এই জন্য তোমাদেরকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি সংখ্যাবাচক বহুব্রীহির, এগুলো মুখস্থ করে ফেলবা। যে পঞ্চগড়, পঞ্চগড় বলে কি পাঁচটা গড় বোঝায়? না, এটা হচ্ছে একটা জায়গার নাম বোঝায়। পঞ্চানন, হ্যাঁ, পঞ্চানন বললে কি পাঁচটা আনন বোঝায়? না, এটা হচ্ছে পঞ্চানন একটা লোকের নাম, ওই যে পঞ্চানন কর্মকার, হ্যাঁ, অনেক বড় বিখ্যাত একজন লোক, তো তার নামে হচ্ছে নাম। তেপায়া, তেপায়া বললে কি আমরা তিনটা পা বুঝি? না, তিনটা পা না, টুল বা চৌকির মতো, হ্যাঁ, তেপায়া, এটা বুঝি। অর্থাৎ নতুন একটা অর্থ পাই। চৌচালা বললে আমরা কি চারটা চাল বুঝি না, একটা ঘর বুঝি, হ্যাঁ, তাই একটা নতুন অর্থ পাই। হুম। সেতার, সেতার বললে আমরা সাতটা তার বুঝি না, আমরা কি বুঝি? একটা হচ্ছে আচ্ছা দেখো, সেতার সাত তারের সমাহার এরকম বুঝি না। সেতার দিয়ে আমরা কি বুঝি? এটা বাদ্যযন্ত্র বুঝি না,
নতুনটা জিনিস বুঝি। দশানন দিয়ে কি? 10টা আনন বুঝি না। দশানন দিয়ে কি? ওই যে দশানন, 10টা হাত আছে এরকম একজন ইয়া আছে, তাকে আমরা বুঝি, নতুন অর্থ পাই। হ্যাঁ, তো যখন আমরা নতুন কোনো অর্থ পাবো আর এটাতে হচ্ছে সংখ্যা থাকবে শুরুতে, সেক্ষেত্রে আমরা এটাকে দ্বিগু বলবো না, আমরা এটাকে কি বলবো? এটা হচ্ছে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলবো। একটু খেয়াল করবা যে এটা হচ্ছে কি, শুরুতে সংখ্যা আছে আর নতুন একটা অর্থ বোঝাচ্ছে, তাহলে বুঝবো আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর এই যে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম, এই এক্সাম্পল একদম ঝাড়া মুখস্থ থাকবে। ঝাড়া মুখস্থ কি বুঝো? একদম ঠোঁটের উপরে থাকবে। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ বহুব্রীহি সমাসের। বহুব্রীহি সমাসের এই উদাহরণগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় এসে থাকে। এই গুরুত্বপূর্ণ উদাহরণগুলো পড়বো আমরা। একটা গল্পের মাধ্যমে পড়ি, কি বলো? এই যে গল্পের মাধ্যমে পড়তে 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 কে চাও? অনেকদিন ধরে হচ্ছে তোমাদেরকে গল্পে গল্পে পড়াই না, অনেকেরই অভিযোগ যে ভাইয়া আর গল্প টল্প আর বলেন না। আচ্ছা, আজকে দেখি, আজকে হচ্ছে আমার নিজের গল্প বলবো। এই গল্প তো বলবোই, তারপর হচ্ছে আমার নিজের গল্প বলবো না। এই গল্প গল্পে পড়তে কে কে চাও? কমেন্ট করে জানাও। আব্দুর রহিম কি বলতেছে? বুঝলাম ভাইয়া। এই গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো নিয়ে একটা গল্প বলবো তোমাদেরকে। বলো কে কে গল্পটা শুনতে চাও? বাহ, গল্প শোনার জন্য সবাই রাজি না? জামিল, নাইম, আব্দুর রহিম, সবাই রাজি গল্প শোনার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই উদাহরণগুলো দিয়ে আমরা একটা গল্প পড়বো। এই গল্পটা সাথে সাথে পড়লে আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আমাদের এই গল্পের একজন নায়ক আছে, এই নায়কের নামটা হচ্ছে পীতাম্বর। গল্পের নায়কের নাম পীতাম্বর। নায়ককে কি করে দিব? নায়ককে লাল করে দিলাম। হ্যাঁ, লাল। হ্যাঁ, তো আমরা এই যে পীতাম্বর নায়ক, তো এই যে নায়করা সবসময় কি হয়? ভালো হয় না খুবই? পীতাম্বর খুবই সুশীল একটা ছেলে। হ্যাঁ, তারপর সে মহাত্মা, অর্থাৎ তার মহান আত্মা, সে খুবই ভালো একজন মানুষ। তো আমরা প্রায় সময় দেখি যে নায়কের যে ভাই থাকে, সহোদর। সহোদর মানে কি? ভাই। হ্যাঁ, সহোদর, নায়কের ভাই অনেক খারাপ থাকে। মাঝে মাঝে এরকম বাংলা সিনেমায় দেখতে পাই যে নায়কটা ভালো কিন্তু নায়কের ভাইটা খারাপ। হ্যাঁ, তো তার ভাইয়ের নাম হচ্ছে নীলাম্বর। নীলাম্বর খুবই খারাপ একটা লোক, সে খুবই খারাপ, তাকে নীল করে দিলাম। নীলাম্বর খুবই খারাপ একটা লোক। কিরকম খারাপ? সে খুবই একরোখা একজন মানুষ, মানে খুবই জেদি আর কি, একরোখা, যা বলছে বলছে। তারপর সে হচ্ছে বেকার, তার কোনো কাজকর্ম নাই, তারপর একটা পরিচয় হচ্ছে সে কি? বেকার। হ্যাঁ, তো যারা হচ্ছে এরকম বেকার থাকে তারা কি করে জানো? তারা হচ্ছে বেশিরভাগই যারা হচ্ছে ধরো ইফটিজিং করে, রাস্তায় ঘুরে বেড়ায়, এইসব ছেলেপেলে বেশিরভাগই বেকার থাকে। বেকার গুলোর হচ্ছে এরকম অনেক টাইম থাকে যে এই সমস্ত কাজ করার জন্য। হ্যাঁ, তো বেকার ছেলেপেলেরাই দেখা গেছে যে বেশিরভাগ হচ্ছে প্রেম টেমের দিকে হচ্ছে সবাই হচ্ছে বেশি মানে আগায় আছে। আমাদের মতো ছেলেপেলেরা অনেক বেশি মানে কাজ করে কাজের মধ্যেই থাকে, এই জন্য ভাইয়েরা হচ্ছে প্রেম প্রীতিও নাই। আচ্ছা, তো বেকার ছেলেগুলো কি করে? তো বেকার ছেলে, তো সে কি করলো, হঠাৎ একদিন সুশ্রী অর্থাৎ সুন্দর বিড়ালাক্ষী, বিড়ালের মতো চোখ, নীল নয়না একটা মেয়েকে দেখতে পেলো। সে মেয়েটার নাম হচ্ছে কি? নীল নয়না। সুশ্রী সুন্দর বিড়ালাক্ষী একটা মেয়েকে দেখতে পাইলো, এই মেয়েটার নাম হচ্ছে কি? নীল নয়না। দেখে কি করবে সে? দেখে সে বেহুশ হয়ে গেল। দেখেছে কি? বেহুশ হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ মানে সে এত সুন্দর একটা মেয়ে দেখে সে বেহুশ হয়ে গেল, যে এত সুন্দর একটা মেয়ে, ওর সাথে তো আমার ওকে তো আমার পটাইতেই হবে। হুম, তো নীল নয়না তাকে হচ্ছে তার সাথে দেখা সাক্ষাৎ করলো, কথাবার্তা বললো, তাদের প্রেম হয়ে গেল। তারপর হচ্ছে সে এই নীল নয়নাকে নিয়ে বাসা থেকে চলে গেল। হ্যাঁ,
বিয়ে করতে হলে তো বাসায় তো বসে বিয়ে করতে পারবে না, কারণ তার বড় ভাই আছে, বড় ভাইকে রেখে তো বিয়ে করতে পারবে না। সে হচ্ছে কি চলে গেল, সে নদী দিয়ে দুইজনে চলে গেল। যে আমাদের গ্রামে টামে এগুলো চলে যাওয়াকে বলা হয় কি, মানে ভাগ্যে গেছে, হ্যাঁ ভাগ্যে গেছে। তো এরকম ভাগ্যে গেছে, নদী নদী দিয়ে ভাগ্যে গেছে, হ্যাঁ। তো নদীতে পানি ছিল, স্বচ্ছ সলিল পানি ছিল। হুম। তো সে গেল, গিয়ে হচ্ছে তারা এখন বিয়ে করবে। হ্যাঁ, সে নীলাম্বর হাতে খড়ি পড়লো বিয়ে করার জন্য, হাতে খড়ি পড়ে, তার কাছ থেকে কোনো টাকা পয়সা নাই, সে টাকা কিভাবে খরচ করবে, সে খরচে অর্থাৎ কোনো খরচ ছাড়াই গায়ে হলুদ করলো, গায়ে হলুদ করে বিয়ে করে ফেললো। বিয়ে করে এক ঘরে হয়ে গেল। কাকে নিয়ে? নীলনয়নাকে নিয়ে। নীলনয়নাকে নিয়ে সে এক ঘরে হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। তো এরপর নীলনয়না একদিন নদীতে গোসল করতে গেল। হুম। নদীতে গোসল করতে যাওয়ার পরে এই যে দেখো, এই যে ৮০-২০, ৮০-২০ মানে কি জানো? ৮০-২০ মানে হচ্ছে ৮০-তে ২০, যার মানে দাঁতে যার বিষ আছে, অর্থাৎ সাপ। নীলনয়নাকে একদিন সাপ কামড় দিল। কোথায় কামড় দিল? ওনা নাভে। ওনা নাভে হচ্ছে একটা সাপ কামড় দিল। সাপ যদি কামড় দেয়, বিষাক্ত সাপ, তাহলে কি হবে? মারা যাবে না? নীলনয়না মারা গেল। খুবই স্যাড, দুঃখের বিষয় যে বেচারা এত কষ্ট করে হচ্ছে বাসা থেকে পালায়ে নদী দিয়া হচ্ছে যায়, আর স্বচ্ছ সলিল পানিতে গিয়ে হাতে খড়ি পরে খরচে গায়ে হলুদ করে বিয়ে করে এক ঘরে হয়ে গেল, কিন্তু তার বউটা মারা গেল। হ্যাঁ, আচ্ছা। তার বউ মারা যাওয়ার পর সে কি হয়ে যাবে? বিপত্নিক হয়ে গেল। সে বিপত্নিক। সে বিপত্নিক হয়ে নিরুপায় হয়ে গেল। নিরুপায় হয়ে সে কি করলো? হ্যাঁ, যখন খুবই দুঃখ পায় মানুষ, তখন কি করে, মানে দুঃখের গান শুনতে থাকে না, সে বেতারে বা বাংলাদেশ বেতারে হচ্ছে সে দুঃখের গান শুনতে লাগলো। বাংলাদেশ বেতারে সে দুঃখের গান শুনতেছে। ওই যে গান যে গাইতেছে, একজন কোকিল কণ্ঠী একটা মেয়ে গান গাইতেছে। এই কোকিল কণ্ঠী মেয়েটার নাম হচ্ছে নীলকণ্ঠ। মেয়েটার নাম কি? নীলকণ্ঠ। তো তার তো একই স্বভাব, মেয়েদের প্রেমে পড়ে যায়। সে আবার ওই যে নীলকণ্ঠ মেয়েটার প্রেমে পড়ে গেল। হুম। প্রেমে পড়ে গিয়ে সে বীণা বাজিয়ে উচ্চ শিরে বেহায়া হয়ে ওই মেয়েটাকে বিয়ে করে নিখোঁজ হয়ে গেল। দেখছো কি কান্নাটা নিয়ে করলো নীলাম্বর? আচ্ছা, আমি গল্পটা আরেকবার বলতেছি, কারণ একবার বললে হচ্ছে তোমাদের মনে থাকবে না, তাই আরেকবার গল্পটা বলতেছি। হ্যাঁ, আমাদের গল্পের নায়ক হচ্ছে পীতাম্বর। পীতাম্বর খুবই ভালো একটা ছেলে, সুশীল, মহাত্মা। কিন্তু তার একটা ভাই আছে খুবই খারাপ, সহোদর। সহোদর মানে ভাই। ভাই আছে কি? নীলাম্বর। হ্যাঁ, এই নীলাম্বরটা হচ্ছে খুবই খারাপ, সে একরোখা আর বেকার। হ্যাঁ, তো বেকাররা কি করে? যে প্রেম করে বেড়ায়। তো বেকার হচ্ছে এই যে সুশ্রী বিড়ালাখি একটা মেয়েকে দেখলো, মেয়েটার নাম হচ্ছে নীলনয়না। মেয়ের সাথে প্রেম করে ফেললো। প্রেম করে নীলনয়নাকে দেখে সে আবার বেহুশ হয়ে গেছিল। হ্যাঁ, বেহুশ হয়ে গেছিল। তো বেহুশ হয়ে যাওয়ার পর সে হচ্ছে নীলনয়নের সাথে প্রেম করলো। প্রেম করে নদী দিয়ে হচ্ছে তাকে নিয়ে ভেগে চলে গেল। তারপর স্বচ্ছ সলিল পানি ছিল নদীতে, হাতে খড়ি পরে খরচে অর্থাৎ বিনা খরচে সে গায়ে হলুদের কাজ সেরে এক ঘরে হয়ে গেল, বিয়ে করে এক ঘরে হয়ে গেল। হ্যাঁ, তো নীলনয়না একদিন নদীতে গোসল করতে গেল। তো তার হচ্ছে ওনা নাবে ৮০-২০ কামড় দিল। ওনা নাবে ৮০-২০ কামড় দেওয়ার কারণে সে মারা গেল। মারা যাওয়ার পর আমাদের এই যে নীলাম্বর কি হয়ে গেল? বিপত্নিক হয়ে গেল। বিপত্নিক হয়ে নিরুপায় হয়ে সে বেতার শুনতে লাগলো। তো বেতারে যে গান গাচ্ছিল একটা কোকিল কণ্ঠী একটা মেয়ে, মেয়েটার নাম হচ্ছে নীলকণ্ঠ। সে আবার নীলকণ্ঠের প্রেমে পড়ে গেল। নীলকণ্ঠের প্রেমে পড়ে সে বীণা বাজিয়ে, বীণা বাজিয়ে উচ্চ শিরে বেহায়া হয়ে নিখোঁজ হয়ে গেল। এখানে যতটা ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। এখানে যতগুলা ওয়ার্ড আছে, যতগুলা শব্দ আছে, পীতাম্বর, সুশীল, মহাত্মা, সহোদর, নীলাম্বর, একরোখা, বেকার, সুশ্রী, বিড়ালাক্ষী, নীলনয়না, ৮০-২০, অনুনাপ, বেহুশ, নদীমাতৃক, স্বচ্ছ সলিল, হাতে খড়ি, খরচে গায়ে হলুদ, এক ঘরে, বিপত্নিক, নিরুপায়, বেতার, কোকিল কণ্ঠী, নীলকণ্ঠ, বীণা পানি, উচ্চশির, বেহায়া, নিখোঁজ। এই সবগুলো হচ্ছে কি বহুব্রীহি সমাসের উদাহরণ। এই সবগুলো হচ্ছে তোমরা মনে রাখবা, এগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক অনেক আসে। ওকে, বলো গল্প কেমন লাগছে বলো। পড়ায় পড়ায় গল্প হবে। গল্প কেমন লাগলো বলো তো ভাইয়া। পড়ায় পড়ায় গল্প বললাম, গল্প কেমন হচ্ছে? আমাদের পড়াও হচ্ছে, গল্প হচ্ছে।
তোমাদের রেসপন্স নিয়ে তারপর আবার শুরু করব। আচ্ছা, রায়হান জামিল বলছে অসাধারণ। বাকিরা বলো। মাঝে মাঝে আমি তোমাদেরকে এরকম বলি কেন, ভাইয়াও একটু রেস্ট নেই, কারণ এইভাবে হচ্ছে পড়াইতে পড়াইতে হচ্ছে ভাইয়ারা তো মানে এতগুলো চিল্লাইতে চিল্লাইতে তো ভাইয়ার গলা শুকায় যায় একদম। ভাইয়া মাঝে মাঝে একটু রেস্ট নেই তোমাদেরকে এরকম বলে বলে। আচ্ছা, আমরা এখন চলে যাই হচ্ছে নিত্য সমাস। দেখো, নিত্য সমাস কি? নাচানাচি, নাচানাচি সমাস, নৃত্য করা। আচ্ছা, নিত্য সমাসের একটা গল্প আছে। হুম, নিত্য সমাস কিছু কিছু শব্দ আছে এগুলোর কোনো রুলস মানে না, এগুলো হচ্ছে নিত্য সমাস। এগুলোর কোনো রুলস নাই, এগুলো আমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। এগুলো হচ্ছে ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, এগুলো হচ্ছে নিত্য সমাস। আচ্ছা, নিত্য সমাসের আমি কিছু উদাহরণ লিখে রাখছি এখানে, এগুলো হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো। এগুলো একটা গল্পের মাধ্যমে আমরা মুখস্থ করবো। দেখো, আমরা কাপুরুষ। কারা কাপুরুষ? আমরা। আচ্ছা, আমরা আছে আজকে একটা কাপুরুষ লুকের গল্প বলবো একটা। এটা লুক ছিল, সে খুবই কাপুরুষ। সে কি করলো জানো? সে 92 হাত লম্বা একটা কাল সাপ দেখতে পেল। 92 হাত লম্বা একটা কাল সাপ দেখতে পেল। এই কাল সাপটা দর্শন মাত্র, অর্থাৎ দেখা মাত্রই সে গৃহান্তর হয়ে গেল, অর্থাৎ ঘর ছেড়ে চলে গেল। শুধু গৃহান্তরই হলো না, সে গ্রামান্তর হয়ে গেল। সে গ্রাম ছেড়ে চলে গেল। গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরেও কাল সাপটা তার পিছু ছাড়ছে না, সে দেশান্তর হয়ে গেল, সে দেশ ছেড়ে চলে গেল। এরকম করতে করতে যুগান্তর হয়ে গেল, অর্থাৎ 1 যুগ পর্যন্ত এই কাল সাপটা তার পিছু নিচ্ছে। হ্যাঁ, তো তখন 1 যুগ পরে সে চিন্তা করলো যে কাল সাপ আমার জীবনটা অতিষ্ঠ করে দিলি, আমি আর চাই না এই জীবন। হ্যাঁ, আমি এখন রুখে দাঁড়াবো, কাল সাপ আমাকে যা ইচ্ছা তাই করুক। তো কাল সাপ কি করবে? আদর করবে না? আদর করবে না। কাল সাপ কি করলো? তাকে ছোবল দিল। ছোবল দেওয়ার পরে তার কালান্তর হয়ে গেল, অর্থাৎ সে মারা গেল। আর এমনিভাবে সে আমাদের থেকে লুকান্তর হয়ে গেল, আমাদের থেকে হারিয়ে গেল। দেখো, এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে কি নিত্য সমাস। কাপুরুষ, যে কাপুরুষ লোকটা 92 হাত লম্বা একটা কালসাপ দেখা মাত্র, দর্শন মাত্রই গৃহান্তর হয়ে গেল এবং গ্রামান্তর হয়ে গেল, দেশান্তর হয়ে গেল, যুগান্তর 1 যুগ পার করে ফেললো। তারপর হচ্ছে সে রুখে দাঁড়ালো, তারপর কালসাপ তাকে ছোবল দিল, কালান্তর হয়ে গেল, তারপর সে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, লোকান্তর হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে নিত্য সমাস। এছাড়া হচ্ছে আরেকটা সমাস আছে প্রাদি সমাস। প্রাদি সমাসটা আমরা উপরে ফেলে আসছি। দেখি দেখি প্রাদি কোথায় রে? হ্যাঁ হ্যাঁ, এই যে প্রাদি সমাস। প্রাদি সমাস। তো প্রাদি সমাস চেনার উপায়টা হচ্ছে প্র, অনু, পরি, প্রতি, এগুলো থাকবে। প্র, অনু, পরি, প্রতি। পরি হচ্ছে রস্যইকার। প্র, অনু, পরি, প্রতি, এগুলো থাকবে। হ্যাঁ, প্রাদি সমাসে প্র, অনু, পরি, প্রতি এই 4টা থাকবে, লিখে রাখো। প্রাদি সমাসে কি থাকবে? প্র, অনু, পরি, প্রতি। প্র, অনু, পরি, প্রতি। আমি ফার্স্টে বলছিলাম যে তোমাদের ক্লাস নেব 2 ঘন্টা করে, কিন্তু দেখা যাচ্ছে যে 2 ঘন্টা সবাই ক্লাস করতে পারে না। সবাই হচ্ছে আসলে এত লং টাইম ক্লাস আর অনলাইনে 2 ঘন্টা করা যায় না, তাই আমি একটু কম সময় নিয়ে ক্লাস করি। কিন্তু হচ্ছে তোমাদের ক্লাস আরো অনেক বেশি হবে, অনেক হিউজ ক্লাস হবে ভাই আমার এখানে। আমি তোমাদেরকে ভর্তি করাইছি এই সময় বলছি যে 36টারও বেশি ক্লাস হবে, দরকার নাই, আরো অনেক ক্লাস হবে। আমি যত পারি তোমাদেরকে ক্লাস নেব, কারণ এবছর যদি তোমরা আমার এখান থেকে হচ্ছে ই কোচিং থেকে যদি চান্স পাও, তাহলে কার সুনাম হবে? যে ই কোচিং এর তো সুনাম হবে। ই কোচিং সম্পর্কে মানুষ জানতে পারবে, তুমিও 4-5টা মানুষকে বলবা যে এখানে হচ্ছে ভাইয়ারা অনেক ভালো পড়ায়। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে অনেক কিছু পাইছি। হ্যাঁ, অবশ্যই তোমাদের যে কোনো সমস্যা পার্সোনালি ভাইয়ের সাথে যোগাযোগ করবা যে ভাইয়া এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, কিভাবে পড়বো, বা ফ্রাস্ট্রেটেড লাগতেছে ভাইয়া, মানে পড়ায় মন বসে না, ভাইয়ের সাথে যোগাযোগ করবা, ভাইয়ের সাথে কথা বলবা। হ্যাঁ, যে কোনো সময়। দেখো, প্রাদি সমাস হচ্ছে প্র, অনু, পরি, প্রতি। হ্যাঁ, এই চারটা জিনিস থাকবে। আমি কয়েকটা উদাহরণ লিখে রাখছি। দেখো, প্রভাতে পরিভ্রমণ কালে প্রবাদ প্রবচন অনুতাপের মাধ্যমে প্রগতি করা সম্ভব। প্রভাতে, প্রভাত,
প্রাদি সমাস, পরিভ্রমণকালে পরিভ্রমণ প্রাদি সমাস, প্রবাদ প্রবচন দুইটাই প্রাদি সমাস, অনুতাপ প্রাদি সমাস, অনুতাপের মাধ্যমে অনুতাপ প্রাদি সমাস, প্রগতি করা সম্ভব প্রগতি প্রাদি সমাস, প্রগতি তো উল্টা গেল রে, প্রগতি করা সম্ভব, প্রগতি হচ্ছে প্রাদি সমাস। এই লাইনটা মনে রাখবা যে প্রভাতে পরিভ্রমণকালে প্রবাদ প্রবচন অনুতাপের মাধ্যমে প্রগতি করা সম্ভব, প্রভাতে পরিভ্রমণকালে প্রবাদ প্রবচন অনুতাপের মাধ্যমে প্রগতি করা সম্ভব। এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রাদি সমাস আছে। হ্যাঁ, আর যখনই প্র অনু পরি প্রতি এগুলা পাবা শুরুতে সেটা হচ্ছে কি প্রাদি সমাস। আচ্ছা, আজকে আমি চাইছিলাম যে আজকে দুইটা জিনিস পড়াবো, একটা হচ্ছে সমাসের পরে কি পড়াবো, ওই যে উপসর্গ। হ্যাঁ, উপসর্গ অনেক সুন্দর একটা ক্লাস নিয়ে রাখছি আজকে, যেহেতু অনেক টাইম লেগে গেছে আমাদের, এই যে সমাস পড়তে অনেক সময় লেগে গেছে, আমি আর ওইটা নিতে চাচ্ছি না, ওইটা আরেকদিন পড়বো। উপসর্গটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, যারা যারা নতুন আসছো তারা রুটিনটা লিখে রাখবা। আমাদের রুটিন ক্লাস হয় হচ্ছে 3 দিন, শনি সোম বুধ রাত 9টা থেকে ক্লাস হয়। হ্যাঁ, এভাবে সুন্দর সুন্দর ক্লাস হবে, শনি সোম বুধ এই 3 দিন রাত 9টা থেকে হচ্ছে ক্লাস হবে। আচ্ছা, আর কারো কোনো কথা কি আছে? কারো কোনো কথা থাকলে হচ্ছে ভাইয়াকে কমেন্ট করে জানাও যে ভাইয়া হচ্ছে কি কথা আছে। কারণ কোনো কথা না থাকলেও জানাও, আর ক্লাসটা কেমন লাগছে সেটাও জানাও। বলো বলো, আজকে ক্লাস এখানে ক্লোজ। এখন শুধু তোমাদের সাথে একটু কথা বলবো, কথা বলে তারপর হচ্ছে ভাইয়া রাতে খাওয়া দাওয়া করি নাই, খাবো। আচ্ছা, রায়হান জামিল বলতেছে এটা আরো বেশি অসাধারণ হয়েছে। বলো। আচ্ছা, আজকে কি ইয়া নাই, আবুল হাসান কোরাইশি তো নাই, তারপর হচ্ছে নাসির উদ্দিন, নাসিরকে অনেকদিন ধরে পাচ্ছি না। নাসির তো মেবি হচ্ছে জামিলের ফ্রেন্ড। আমার এখানে আসলে একটা জিনিস, যে সবাই হচ্ছে বন্ধু বান্ধব বা আমার যারা বড় ভাই আছে তাদের পরিচিত কেউ, ছোট ভাই আছে তাদের পরিচিত কেউ, আমার বন্ধু আছে তাদের পরিচিত কেউ, এরাই হচ্ছে আমার এখানে ভর্তি হয়েছে বেশিরভাগ। আবার তোমরা ভর্তি হয়েছো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসছো। আচ্ছা, ডাবি নিয়ে একটা গল্প পড়ে। আচ্ছা, গল্প আজকে আর বলবো না ভাই, আজকে হচ্ছে ভাই টায়ার্ড লাগতেছে। গল্প হচ্ছে নেক্সট দিন আবার গল্প বলবো। হ্যাঁ, ঢাবি নিয়ে না, নেক্সট দিন হচ্ছে আমার গল্প বলবো। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে চান্স পাইছি ওইসব নিয়ে আমি গল্প বলবো নেক্সট ক্লাসে। আচ্ছা আচ্ছা, তোমাদের হচ্ছে বন্ধু বান্ধব যারা পড়তে চায় তাদেরকে হচ্ছে বলে দিও। হ্যাঁ, তাদেরকে বললো যে ভাইয়ারা এরকম ক্লাস টাস নিচ্ছে, বন্ধু বান্ধব যদি কেউ পড়ে তাদের উপকার হবে। হ্যাঁ, আমরা আসলে এখানে মূলত হচ্ছে আহ, পড়াটাই আমরা বেশি জোর দিয়ে এ করি, যে আমি সবগুলো কন্ট্রোল করতেছি যে তোমাদেরকে কোন কোন বিষয় থেকে পড়ালে হচ্ছে, কোন কোন টপিক থেকে পড়ালে হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে, সবচেয়ে বেশি আহ, অনেক ভালো ক্লাস হয়েছে ভাইয়া। আব্দুর রহিম ধন্যবাদ ধন্যবাদ। মুমতাহিনা আলহামদুলিল্লাহ ভালো লাগছে ক্লাসটা, আমাকে ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আর যারা যারা হচ্ছে ভাইয়া ভর্তি হো না এখনো, প্লিজ হচ্ছে ভর্তিটা কনফার্ম করে ফেলো, কারণ আমি তোমাদেরকে দিতে পারতেছি না এইগুলা শিটগুলো দিতে পারতেছি না। সবাই ভর্তিটা কনফার্ম হলে একসাথে শিটগুলো দিয়ে দিব, গ্রুপে শিট দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিবা। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা আর পড়াশোনার মধ্যে থাকবা, সবসময় পড়াশোনার মধ্যে থাকবা, আমাদের রুটিনটা মেনে চলবা। আমরা যে রুটিনটা দিছি এই রুটিনটা মেনে চলবা, সবসময় হচ্ছে পড়াশোনার মধ্যেই থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।